নমস্কার, সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। কৌটিল্য বলেছিলেন, শাসকের উচিত বিশ্বস্ত মানুষ আর সেনাবাহিনী দিয়ে সীমান্ত এলাকা ঘিরে রাখা, কোনো বিদেশিকে বা বাইরের লোককে সেখানে থাকতে না দেওয়া। অতীতের এই চরিত্রগুলো আজ আমাদের কাছে প্রাসঙ্গিক এই কারণ সীমান্তের চরিত্র বদলেছে, সমস্যা কিন্তু বদলায়নি। আর সীমান্তের সমস্যা তারাই বোঝেন যারা সীমান্তের পাশে থাকেন, যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। দেশের বাকি 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মতো আমাদের রাজ্য এখন এসআইআর চলছে। আর এই এসআইআরকে কেন্দ্র করে চলছে বিরাট লড়াই। আপনারা প্রত্যেকেই দেখছেন সেটা। ভোটার লড়ছেন ভোটার তালিকায় নাম তোলানোর জন্য, বিএলও লড়ছেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য। আর সব লড়াইকে ছাপিয়ে গিয়েছে রাজনীতির লড়াই। সেখানে এখন দুটি পক্ষ। এক পক্ষের দাবি এই এসআইআর আসলে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, অন্য পক্ষের দাবি বাদ যাবে শুধু অনুপ্রবেশকারী। একদিকে হুঙ্কার, অন্যদিকে হুঁশিয়ারি। প্রশ্ন এখন একটাই, কার পাল্লা ভারী? আর এ নিয়েই আজ আমাদের আলোচনা, আমাদের সোজা সাপটা মেগা ডিবেট। লড়াইয়ের নাম এসআইআর। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তীকে। সমীরদা। বিশ্ববাবুরা এই ধরনের অনুষ্ঠান করেন এবং একটা ছড়া তৈরি করেন। আজকের যেটা ক্যাপশন দেখছিলাম ওনাদের, তার মধ্যে 3টে কথা প্রধানত উঠে এসছে। একটা হচ্ছে বিএলওদের ওপর কাজের অতিরিক্ত চাপ, স্বল্প সময়ের মধ্যে এসআইআরটা সম্পূর্ণ করা। দ্বিতীয় যেটা উঠে এসছে অনুপ্রবেশকারী, এবং এই নিয়ে এসআইআরটা কোন পথে যাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বপ্রথমই একটি কথা বলে দিতে চাই যে আমরা এসআইআরের বিরুদ্ধে নই। আমরা মনে করি যে মৃত ভোটার তার নাম বাদ যাওয়া উচিত, যার 2 জায়গায় নাম আছে তার এক জায়গায় থাকা উচিত, আরেক জায়গা থেকে বাদ যাওয়া উচিত, এটা আমরা বিশ্বাস করি। আর সত্যিই যদি কেউ অনুপ্রবেশকারী থেকে থাকেন বা বিদেশি নাগরিক থেকে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তার নাম ভোটার লিস্টে থাকা উচিত না, এটা আমরা চাই। সমস্যাটা হয়েছে বিশ্ববাবু, আপনি দেখছেন গোটা দেশ জুড়ে এই যে একটা অসাধ্য সাধনের কাজ ছেড়ে দিয়েছেন সরকারি কিছু কর্মচারীর ওপর, বিএলওদের ওপর। এক একজন বিএলওর দায়িত্ব 1000 থেকে 1200 ভোটারকে সংশোধন করা, নতুন করে এনুমারেশন ফর্ম দেওয়া, ফিল আপ করানো, সেগুলো জমা নেওয়া, সেগুলোকে মোবাইলের অ্যাপের মধ্যে দিয়ে আপলোড করা, ইত্যাদি ইত্যাদি। সময় 1 মাস। 4ই নভেম্বর থেকে শুরু হয়েছে, আগামী মাসের 4ই ডিসেম্বর শেষ হবে। 12টা রাজ্য একসঙ্গে। পরিণাম কি দাঁড়িয়েছে? মৃত্যু মিছিল। এমন চাপ, শুধু পশ্চিমবাংলাতে 3 জন বিএলও আত্মহত্যা করেছেন কাজের চাপে, করে উঠতে পারছেন না। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইলেকশন কমিশনের চাপ। সম্পূর্ণ অবৈজ্ঞানিক প্রক্রিয়ায়, আনসাইন্টিফিক প্রক্রিয়ায় একটা 2 বছরের শেষ এসআইআর নাকি হয়েছে 2002 সালে, তখন 2 বছর সময় দেওয়া হয়েছিল, সেটা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে 12টা রাজ্যে। পশ্চিম বাংলাতে 3 জন এখনো পর্যন্ত মারা গেছেন, আর ভয়ে আত্মহত্যা করেছেন 32 জন মানুষ, সংখ্যাটা 35 জন। 3 জন সরকারি কর্মচারী, তার মধ্যে স্কুলের মাস্টারমশাই তারা। বিশ্ববাবু, আমি গতকালকে পর্যন্ত একটা তথ্য পেয়েছি, গতকাল রাত্রি পর্যন্ত সারা ভারতবর্ষের অবস্থাটা কি দাঁড়িয়েছে। পশ্চিমবাংলায় বললাম 3 জন সরকারি কর্মচারী মারা গেছেন, আত্মহত্যা করেছেন এর চাপে, এসআইআরের চাপে। 7টি রাজ্য আমি আপনাকে হিসেব দিচ্ছি সারা ভারতবর্ষে, যেখানে একসঙ্গে এসআইআরটা শুরু হয়েছে 4 তারিখ থেকে নভেম্বর মাসের। 22 দিনে
25 জন 25 বিএলও যারা হয় আত্মহত্যা করেছেন, নয় ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন কাজের চাপে। সংখ্যাগুলো দেবো। বাংলায় 3 জন শুধু বিএলও। মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার 9 জন, 9 বিএলওস। উত্তরপ্রদেশ 4 জন, ডবল ইঞ্জিনের সরকার। গুজরাট 4 জন। পশ্চিমবাংলা তো বলেছি, এর বাইরে রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, সবগুলো ডবল ইঞ্জিনের সরকার। দায় কার? দায়িত্ব কার? বিশ্ববাবু, আপনি তো একটা চ্যানেল চালাচ্ছেন, আপনি হেড। কোনো কর্মী যদি কর্মরত অবস্থায় তার কোনো মৃত্যু ঘটে, তার দায়টা হচ্ছে আপনার চ্যানেলের, মানে যে কর্তৃপক্ষ তাদের, এবং তারা ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সব ব্যবস্থা করতে হয়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম। আজ পর্যন্ত ইলেকশন কমিশন একটা হত্যা মানে আত্মহত্যা বা মৃত্যুর দায়িত্ব নিলেন? কে নেবে এই দায়িত্ব? তারা তো সবাই সরকারি কর্মচারী। কেন নির্বাচন কমিশনের কোনো স্টাফ নেই? তারা যে যে রাজ্যে ভোটার লিস্ট করতে যায় সেই রাজ্যের শিক্ষকদের তারা লিয়ে নেয় নির্বাচন কমিশনের হয়ে কাজ করার জন্যে। এই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। তার জন্যই তো দেশ জুড়ে আওয়াজ উঠেছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর শুরু হয়ে গেছে, মৃত্যুর দায় তাকে নিতে হবে। আমার 1 নম্বর পয়েন্ট, আমি তাড়াতাড়ি শেষ করবো বিশ্ববাবু, আর 2টো পয়েন্ট আছে আমাকে একটু বলতে দিন আপনি। যে সেটা হচ্ছে, আপনি আপনার ক্যাপশনের মধ্যে দ্বিতীয় কথা রেখেছেন অনুপ্রবেশকারী। আচ্ছা বিশ্ববাবু, ভারতবর্ষ তো একটাই দেশ এবং নির্বাচন কমিশন একটাই, নিরপেক্ষ বলে আমরা মনে করতাম, এখন আর করছি না। তাহলে আমার প্রশ্ন, দুরকম আইন কেন হচ্ছে? অনুপ্রবেশকারী ধরতে পশ্চিমবাংলায় এসে যাচ্ছে ইলেকশন কমিশন, তার দায়িত্ব ভোটার লিস্টের মধ্যে দিয়ে কে ভারতীয় কে ভারতীয় নয়। এটা তো স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, সেন্ট্রাল হোম মিনিস্টারের। উদাহরণ আছে, দেবো। 2019 সাল আসামে এনআরসিটা কারা করেছিল? নির্বাচন কমিশন না সেন্ট্রাল হোম মিনিস্ট্রি? আমি জবাবটা নির্বাচন কমিশনের কাছে চাইছি। কারা করেছিল? হোম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাকি ইলেকশন কমিশন? উত্তরটা দিন তো। আসামের এনআরসি হোম মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকার। পশ্চিমবাংলায় বিদেশি আছে কিনা দেখবে কে? নির্বাচন কমিশন, যাদের এখতিয়ারই নেই। আর আমার 3 নম্বর কথা বিশ্ববাবু, কেন আপনি অনেকবার বেল বাজিয়ে ফেলেছেন, আর বেল বাজাবেন না। আমি খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি, এরপরও হয়তো লক্ষ্য করব, গত 1.5 মাস ধরে এই এসআইআর নিয়ে বিভিন্ন চ্যানেলে, আপনার ওদের এই চ্যানেলে আমার বোধহয় 3 বার আসা হয়ে গেল, এই একই আলোচনা হচ্ছে। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি ভারতীয় জনতা পার্টির যারা প্রতিনিধি ঝাঁপিয়ে পড়ছেন। কারণটা কি? আমাকে কে পাঠিয়েছে? আমি কার প্রতিনিধি? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। ভারতীয় জনতা পার্টি যাদের পাঠাচ্ছেন, যারা বক্তা থাকবেন, ভারতীয় জনতা পার্টির কর্মী, তাদের প্রতিনিধি। আমাদের এই প্রশ্নগুলো তো নির্বাচন কমিশনের কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে নয়। তাহলে আপনারা একবারই উত্তর দিচ্ছেন কেন? এই প্রশ্নটা তো করতে হবে। এ কি চোরের মায়ের বড় গলা? চোর হয়েছে নির্বাচন কমিশন আর তার মা হয়েছে বিজেপি। উত্তরটা তারা দিচ্ছে, নির্বাচন কমিশন নীরব। আপনাদের কাছ থেকে উত্তর চাই না, প্রশ্নটা নির্বাচন কমিশনের কাছে, উত্তরটা নির্বাচন কমিশন থেকে চাই। আর ওই যে বলছি, যতবার এটাকে ডিফেন্ড করতে যাচ্ছে বিজেপি, মানুষের কাছে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে অবৈধভাবে ঘুরপথে ভারতবর্ষের সমস্ত রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে, ন্যায্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কাটতে চাইছে। বিজেপি জানে, কেন গতবার লোকসভা নির্বাচনে 240টাই নেমে এসছে ভারতবর্ষে। কই আপনাদের হিম্মত থাকলে চন্দ্রবাবু নাইডুর, যেখানকার মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশে এসআইআরটা চালু করছেন না কেন? উনি তো আপনাদের জোটে আছেন, এনডিএতে। উনি তো নির্বাচন কমিশনকে প্রথম চিঠি দিয়ে বলেছিলেন যে অন্ধ্রপ্রদেশে এসআইআর করতে দেবো না। হিম্মত থাকলে অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু করুন, কালকে নরেন্দ্র মোদী সরকার ফেলে দেবেন উনি। সেই ভয় তো করবেন না। আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না, শুধু আবারও বলছি, আক্রমণটা বিজেপিকে নয়, নিরপেক্ষ তথাকথিত নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন। বিজেপি যতবার এটাকে ডিফেন্ড করতে যাচ্ছেন, বাংলার মানুষের কাছে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনারা নির্বাচন কমিশনকে দিয়েই চুরিটা করাচ্ছেন। বিশ্ববাবু, আপনাদের কাছে কি নির্বাচন কমিশনের কোনো চিঠি এসছে? আপনারা তো সংবাদ মাধ্যম, ওরা কি বলে দিয়েছে বিজেপি আমাদের স্পোক্সপারসন?
আমাদের সম্বন্ধে যে যা প্রশ্ন করবে বিজেপি উত্তর দিয়ে দেবে। এ প্রশ্নে এটা কি এসছে? আর কারণ আছে, ওইটাই আমি শেষ করে দিচ্ছি আপনাকে। কারণটা হচ্ছে একটা চুক্তি হয়েছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যখন প্রশ্ন করবে উত্তরটা বিজেপি দেবে। আর নির্বাচনের সময় বিজেপিকে কাজ করতে হবে না, নির্বাচন কমিশন ভোটার লিস্টে কারচুপি করে বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। সমীর চক্রবর্তী, ধন্যবাদ। আমি একটা শুধু তথ্য দিই, 2023 সালের 12 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায় যে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়, কারণ তারা গোপনে দেশে ঢোকে। অনুপ্রবেশকারীদের দেশ থেকে তারা কতটা বার করে দেওয়া হয়েছে তার তথ্য কেন্দ্র সরকার দেয় কোর্টকে। শীর্ষ আদালতকে তারা জানায় 2017 থেকে 2022 মধ্যে 14,346 জন বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। সমীর চক্রবর্তীর কথার প্রেক্ষিতে আমি এই তথ্যটা তুলে ধরলাম। পরের বক্তা বিজেপির পক্ষে অভ্র সেন। আমি আজকে আমার পুরো বক্তব্যে তৃণমূল কত ভালো দল এটা তুলে ধরার চেষ্টা করব। কেন তৃণমূলকে ভালো বলছি বলুন তো? নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ তো থাকা দরকার। সমীরদা, যুক্তি দেওয়ার চেষ্টা করছি আমি, একটু আপনার ভালো লাগবে নিশ্চয়ই শুনে। ভাবুন, আমাদের রাজ্যে চুল্লুকে মরলে 2 লাখ টাকা দেয়। আমাদের রাজ্যে খারিজি মাদ্রাসাগুলোকে অনুমোদন দিয়ে সেখানে ট্যাব, স্কলারশিপ, সাইকেল এত কিছু দেওয়ার পয়সা করিয়ে আছে। খালি বিএলওদের 18,000 টাকা দেওয়ার পয়সা নাকি নেই। তা দারুণ, অসাধারণ। এই তৃণমূলকে তো ভালো বলতেই হবে। খালি কি তাই? এত দারুণ কথা বললেন সমীরদা। এত চাপ বিএলওদের, সত্যি আমি মেনে নিচ্ছি কতটা এত চাপ। সত্যি উনি মোটামুটি 6 মিনিটের মাথায় বলা শুরু করেছেন বিএলওদের কত চাপ, কিন্তু আমি মেনে নিচ্ছি প্রথমে বিএলওদের চাপ। কিন্তু বিএলওদের চাপ কেন এটা তো বুঝতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর যেটা দেওয়ার কথা মাননীয় ইলেকশন কমিশন বারবার চিঠি লিখে স্টেট গভর্নমেন্টকে বলেছে, তার সপক্ষে আমি কোনো ঠাকুমার ঝুলির গল্পের বই না, আমি নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি। সমীরদা ইয়ে দেখুন একটু, সেই ডেটা এন্ট্রি অপারেটর দিতে অস্বীকার করেছে আমাদের রাজ্য সরকার তথা তৃণমূল সরকার। তাই তৃণমূল কংগ্রেসকে তো ভালো বলতেই হবে। এই তৃণমূল কংগ্রেস বিএলওদের ব্যাপারে এত ভাবে, কি বলবো বলুন তো, এত ভালোবাসে বিএলওদের এরা যে বলছে গাছে বেঁধে পেটাবো, একটা নাম্বার যাবে গাছে বেঁধে পেটাবো। এই তো গতকাল একটা কোথাকার কোন 2 পয়সার এমএলএ বলেছে এই হাত ভেঙে দেবো, আবার বলে 32 পার্টি বার করে হাসছে। এত ভালোবাসা বিএলওদের প্রতি উতলে পড়ছে। এই দলটাকে খারাপ কি করে বলি বলুন তো? আর খালি কি তাই, যদি খালি বিএলওদের হাত ভাঙবো, গাছে বেঁধে পেটাবো এই বলে শেষ হয়ে যেত তাহলে তো তাও মানতাম। সেখানে থামেনি। 2 দিন আগে দেখি ইলেকশন কমিশনের আমাদের রাজ্যে যে অফিসটা আছে তার বাইরে কিছুজন ধাপ্পাবাজ লম্পটকে বিএলও সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ধর্ণা দেওয়ার জন্য। এবার আমি ভেবে দেখলাম এরা তো বিএলও নয়, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত, আপনারাও নিশ্চয়ই দেখিয়েছেন। তারপরে ভেবেলাম না 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 না, তৃণমূল তো খুব ভালো দল, এরা বিএলওই। তারপর বুঝতে পারলাম হ্যাঁ এরা বিএলও, এরা অন্য ধরনের বিএলও। তৃণমূল ছাপ বিএলও, বি ফর বাটপার, এল ফর লম্পট, ও ফর অশিক্ষিত। এরা হচ্ছে তৃণমূল ছাপ বিএলও। মানে বিএলওদের প্রতি এত দরদ উতলে পড়ছে, লোকজনকে বিএলও সাজিয়ে নাকি ধর্ণা দিতে পাঠিয়ে দিচ্ছে। খুব ভালো কথা, হলো চলুক এরমভাবে। দেখুন এই জালিয়াতির কথা যেহেতু আসলো, তৃণমূলের জালিয়াতি তো বিএলওদের জালিয়াতি করা নিয়ে খালি আটকে আছে তা তো নয়, জালি বিএলও তা তো নয়। এদের জালিয়াতি হচ্ছে জাল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া নিয়ে। এত তো নাকি আপনারা গণতন্ত্রকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, খুব ভালো কথা। এবার জালি আধার কার্ড, জালি ভোটার কার্ডের কথা তো নয় গেল, কিন্তু আরেকটা অসাধারণ লেভেলের কথা শুনলাম যে তৃণমূলের একজন বলছে এবার আমি জাস্ট ভোটটা যাক, আমি ভারতবর্ষ হিলিয়ে দেবো। দেখুন, যদি বলতো বিজেপিকে হিলিয়ে দেবো বুঝতে পারতাম, যদি বলতো কেন্দ্র সরকারকে হিলিয়ে দেবো বুঝতে পারতাম, কিন্তু এদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষকে হিলিয়ে দেবো। মানে বাংলাদেশে বসে আনসারুল্লাহ বাংলা টিম যেই ধরনের কথা বলে, পাকিস্তানে বসে যেই ধরনের জঙ্গি সংগঠনগুলো যে ধরনের কথা বলে, সেই ধরনের ভাষা এখন বেরোচ্ছে তৃণমূলের মুখে। বেরোনোটাই স্বাভাবিক। এতদিন তারা পশ্চিমবঙ্গে দুধ কলা দিয়ে এদেরকে পুষেছেন, এখন তাদের মতো ভাষাও ব্যবহার করছেন, খুব ভালো কথা, চলুক। কিন্তু আমার মৌলিক প্রশ্ন হচ্ছে যে দেখুন, এসআইআর তো হবে, এর আগেও হয়েছে, এসআইআরটা দরকার, সেটা মহান সমীরদাই বলেছেন এসআইআর দরকার, তারাও চান এসআইআর যাতে হয়। কিন্তু এই যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার সেটা ঠিক করবে কে? আমি মনে করি ইলেকশন কমিশন না, সেটা ওই মহান তৃণমূলের ঠিক করা দরকার। কেন বলুন তো? তৃণমূল এরকম মহান তো দৃষ্টান্ত রেখেছে। তৃণমূল লাভলি খাতুন বলে একজন বাংলাদেশিকে পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়ে তাকে জিতিয়েছে। এই মহান তৃণমূল ঠিক করবে যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার। এই তৃণমূলের কালে এবিটির একজন জঙ্গি আমাদের রাজ্যে এসছে, খালি না
জালি ভোটার কার্ড বানিয়েছে, তৃণমূলকে ভোট দিয়ে আবার বাড়ি চলে গেছে। তাই এই তৃণমূল ঠিক করবে কে আসল ভোটার কে জালি ভোটার। এই তৃণমূল, আমি একটু আগেই দেখালাম নোটিফিকেশনটা, জাল আধার কার্ড বানিয়েছে, জাল ভোটার কার্ড বানিয়েছে। তাই এই তৃণমূল ঠিক করবে কে আসল ভোটার। এই তৃণমূলের নেত্রী 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে আছে। 2005 আর আজকে আমরা দাঁড়িয়েছি 2025, মানে 20 বছরে যদি অনুপ্রবেশকারী সংখ্যাটা এদের মতে শূন্য হয়ে যায়, রসগোল্লা লাড্ডু হয়ে যায়, তাহলে যুক্তির খাতিরে ধরে নিতে হবে এই যে 1 কোটি অনুপ্রবেশকারী, যেটা মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, উনি বিরোধী নেত্রী ছিলেন, তাহলে এই 1 কোটির জালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার। তাই এই তৃণমূল সরকারই ঠিক করবে কে আসল ভোটার কে নকল ভোটার। আমি খালি বলছি এরমভাবে যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে বিপদ। আপনারা দর্শক বন্ধুরা বা আপনারা যারা আজকে এখানে বসে শুনছেন, দলমত নির্বিশেষে ভাবুন যে এইভাবে যদি তারা একটা কনস্টিটিউশনাল বডিকে অপোজ করে এবং বিএলওদেরকে এভাবে বড় বড় মুখে ডায়লগ দিয়ে বিএলওদেরকে এভাবে অসুবিধা সৃষ্টি করে, তাহলে তারা কি গণতন্ত্রের পক্ষে শ্রেয় নাকি গণতন্ত্রের পক্ষে তারা বিপদ। অভ্রর বিএলও ইস্যুতে অভ্রর বক্তব্যরা শুনলেন। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবঙ্গে কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন। বিরোধীরা বলছেন স্বাভাবিক মৃত্যু, চাপে নয়। সরকার পক্ষ বলছে চাপে আত্মহত্যা। কিন্তু বিএলও আত্মহত্যার খবর কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরালা, রাজস্থান, এমনকি গুজরাট, উত্তরপ্রদেশ থেকেও আসছে এবং সেখানেও অভিযোগ একই, কাজের চাপ এবং সময়টা কম। যাই হোক, আমাদের পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ভারতবর্ষে অনুপ্রবেশ আছে, এই ব্যাপার নিয়ে আলোচনার সত্যি কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু ভোটার লিস্টে অনুপ্রবেশকারী আছে কি না সেটা অন্তত জ্ঞানেশ কুমার 65 লক্ষ যে নাম বিহারে বাদ দিয়েছেন সেখানেও বলতে পারেননি এক্স্যাক্টলি তার ভেতর কতজন অনুপ্রবেশকারী, সেটা প্রধানমন্ত্রী যতই ঘুষপেটিয়ে বলে চিৎকার করুক না কেন। আচ্ছা, আপনারা আমার আকবর অ্যান্থনি দেখেছেন? অ্যান্থনি গনজালভেস অর্থাৎ অমিতাভ বচ্চন, সেটা অ্যান্থনির নাম না হয়ে আনসারুল নাম হতে পারত বা অনির্বাণ নাম হতে পারত। সেই বাস্তবের অমিতাভ বচ্চনদের বা বাস্তবের অ্যান্থনিদের এসআইআরে কিন্তু নাম উঠত না, কারণ তাদের তারা হচ্ছে বাবা মা পরিত্যক্ত, যাদের বাবা মা ঠিক নেই এবং সেটা ভারতবর্ষে একাধিক আছে, তাদের নাম উঠত না এবং সঙ্গত কারণেই তাদের নামটা বাদ যেত, যদিও তারা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও, কারণ তাদের কাছে নথি নেই। এবার যখন নথির প্রশ্ন এসে গেল, যাদের কাছে নথি আছে তাদের সবার নাম কি এসআইআরে ঠিকঠাক উঠেছে? দেখুন, আমি সবার কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। আমি আমার নামটা দেখাচ্ছি। আমি 2002-তে আমার নাম রয়েছে, আমার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছেন অধুনা লুপ্ত, বেলগাছিয়া পূর্ব, পার্ট 50, ক্রমিক 366। দেখিয়ে দিলাম, একটু ক্যামেরাম্যান যদি জুম করেন। আমি যখন নিজের নাম আপলোড করতে যাচ্ছি এনিউমারেশন ফর্মে, তখন বলছে ডেটা নট ফাউন্ড। আচ্ছা, এটা কেন হচ্ছে? অরূপদা আমার সঙ্গে এখানে সহমত পোষণ করতে পারে, কারণ অরূপদা এবং আমি রাজনীতিটা আলাদা হতে পারে কিন্তু কাজটা একই রকম করতাম, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির। এটাকে বলে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট, MDM। মাস্টার ডেটা ম্যানেজমেন্ট করতে গেলে এটা অনেকটা হচ্ছে ক্লাস 5-এর ভগ্নাংশের মতো। যারা অন্তত ক্লাস 5-এ পড়েছেন তারা বলতে পারবেন যে নিচে একটা বেস ডেটা থাকে, যেটাকে আমরা বলি লব, ওপরে থাকে হচ্ছে হর। লবটা যদি আপনার ঠিক থাকে তাহলে হরটা অবশ্যই খুঁজে পাওয়া যেতে পারে। এই নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচন রোল তৈরি করার ক্ষেত্রে লবটা হওয়া উচিত ছিল কি? সেটা হচ্ছে আপনার সেন্সাস ডেটা। 2002 সালে যখন হয়েছিল এর আগের এসআইআরটা, 2001-এ তখন জনগণনাটা হয়েছিল না, তখন কংগ্রেসের সরকার ছিল না, কিন্তু যে সরকারটা কেন্দ্রে ছিল সেই সরকার অ্যাটলিস্ট পড়াশোনাটা জানতো, তাই যুক্তিবোধ বক্তব্যগুলো ছিল। আচ্ছা, ভোটে লড়তে কতগুলো ডকুমেন্ট লাগে বলতে পারবেন আপনারা? ভোটে লড়তে লাগে হচ্ছে ফর্ম 26, ইলেকট্রাল রোল সার্টিফাইড, কাস্ট সার্টিফিকেট এবং আধার এবং ভোটার কার্ড। অর্থাৎ ভোটে লড়বার জন্য 5টা ডকুমেন্ট লাগে, আর ভোট দিতে আপনার 13টা ডকুমেন্ট লাগছে। যদি ভোটে লড়তে 13টা ডকুমেন্ট লাগতো, বিশ্বাস করুন লাভলি খাতুন যেমন লড়তে পারতো না, নিশীথ প্রামাণিকও লড়তে পারতো না। নিশীথ প্রামাণিক শুধু কেন, স্বপন মজুমদার বা অশোক কীর্তনিয়া যারা বিজেপির এই মুহূর্তে বিধায়ক, তারাও লড়তে পারতো না, এটা বাস্তব। এবার সমস্যাটা তো বুঝতে হবে, এবং সমস্যাটা কেন হচ্ছে আমি একবার একটু বুঝিয়ে দিই। আপনারা সবাই দেখেছেন উধরপিণ্ডি বুধর ঘাড়ে যাচ্ছে, তার কারণ একটা কাজের চাপ। গাইঘাটা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়ায় চলে গেছেন, এবং এটা ব্যতিক্রম নয়। এবং ব্যতিক্রম নয় বলেই আমাদের যেটা দরকার ছিল একটা পদ্ধতি। জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এসআইআর কি দরকার নেই? নিশ্চয় অবশ্যই দরকার আছে, কিন্তু এসআইআরটা দরকার হওয়ার জন্যে আগে প্রয়োজন ছিল বেস ডেটাটা। কিন্তু এসআইআরটা কি হয়ে গেছে বলুন তো? এসআইআরটা হয়ে গেছে একটা আবডাল, এসআইআরটা হয়ে গেছে একটা মাধ্যম। এটা শুধু আমরা বলছি না, এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের ইলেকটোরাল রোল খুলে দেখিয়ে দিয়েছেন কম্পেনসেটারি এফেক্ট করছে। আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বাংলার 294টা বিধানসভার ভেতর বিধাননগরে জয়ী এবং বিজয়ীর পার্থক্য হচ্ছে 7,500, অর্থাৎ ব্রেক ইভেন হচ্ছে 3,750। কোনো মতে যদি এই 3750 ভোটার অন্য কোনো জায়গা থেকে এখানে আমি ট্রান্সফার করতে পারি, তাহলে কিন্তু সমান হয়ে গেল। সমস্যাটা হয়ে গেছে এই প্রশ্নগুলো যখন আমরা তুলতে যাচ্ছি, এই সঙ্গত প্রশ্নগুলো আমাদের আটকে দিচ্ছে কোথায়? আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই বিধাননগরেই প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়কে নামিয়ে এনে ভোট দিয়েছেন। এবং এই প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়রা যেহেতু ব্যতিক্রম নয়, তাই এই সঙ্গত প্রশ্নগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। তাই উল্টো দিকে যারা আছেন তাদেরকে প্রশ্ন করলাম, যেই জিতুক না কেন, এসআইআরের মাধ্যমে আমাদের সঙ্গত সহনাগরিকদের বাদ দেওয়া হচ্ছে। আর একটা জিনিস ভুলবেন না, আমরা কিন্তু পশ্চিমী দেশের মতো ডকুমেন্টেড সভ্যতা নেই। আপনার বাবা বা মা অনেকেরই হয়তো এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট নেই, যারা আতুর ঘরে জন্মেছেন। গত 20 বছর হয়েছে আমরা ডকুমেন্টেশন করছি, আগামী 20 বছর বাদে হয়তো ডকুমেন্টের অডিট ট্রেলটা আপনারা পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের নাগরিকদের সন্দেহের চোখে দেখাটা, ভারতবর্ষের সংবিধান, আমরা সংবিধান দিবসে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, সেটা সংবিধানকে অসম্মান করার সমতুল। ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ অভিষেক, খুব সুন্দরভাবে অভিষেক বলেছে। এখন প্রশ্ন হলো, কিন্তু অভিষেকের দল বা রাহুল গান্ধী কিন্তু বোঝাতে পারেননি বিহারের ভোটারদের তাদের বক্তব্য, এটাও একটা বাস্তব। পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আজকের বিষয় রাজনীতির অস্ত্র নিয়ে এসআইআরের ব্যবহারকে কেন্দ্র করে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় এই এসআইআর জিনিসটা কোনো রাজনীতির বিষয় নয়। ভারতের সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন সঠিকভাবে করার জন্য। ভোটার রোল যদি রিভিশন করতে হয়, তার জন্য যথোচিত পদক্ষেপ তারা নিতে পারবেন। এসআইআর তেমনই একটি পদক্ষেপ, এবং এসআইআর প্রথমবারও হচ্ছে না। 2002 সালে পশ্চিমবঙ্গে এর আগে এসআইআর হয়েছে। এবং মনে করিয়ে দিই, এই এসআইআরের পরই 2004 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল লোকসভায় 42টা আসনের মধ্যে 35টা আসন পেয়েছিল। বিরোধী তৃণমূল কংগ্রেস একে নেমে এসেছিল। সঙ্গে এসআইআর হলেই শাসকের ক্ষমতায় যে ধস নামে, এটা বোধহয় বলা যায় না। বিহারেও আমরা দেখেছি শাসক দল আবার ক্ষমতায় ফিরে এসছে এসআইআর হওয়ার ঠিক পরেই। আরেকটা কথা মনে করিয়ে দিই যারা ভুলে গেছেন, 2002-এ এসআইআর হয়েছে, আর 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে একজন বিরোধী নেত্রী, বাংলার বিরোধী নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশ্ন তুললেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। এসআইআর কিন্তু হয়ে গেছে, অর্থাৎ সেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের সিপিএম সরকার নাকি সাহায্য করছে ভোটার লিস্টে নাম তোলায়। তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, তিনি একবারও বললেন না যে কংগ্রেস সরকার থাকতেও অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে কী করে প্রবেশ করছে। তিনি দায়টা চাপালেন রাজ্য সরকারের ওপর, যথোচিতভাবে চাপালেন। আজকে বিরোধীরা যখন এসআইআরকে রাজনীতির অস্ত্র করে তুলছে, হওয়া উচিত ছিল না। বিহারে রাজনীতির অস্ত্র হওয়া উচিত ছিল চাকরি, বিহারে রাজনীতির অস্ত্র হওয়া উচিত ছিল নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি এস্টাবলিশমেন্টের ওয়েভ, যার কথা আমরা বিভিন্ন সার্ভেতে দেখতে পেরেছি। অনেক সার্ভেতে দেখা গেছে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় পছন্দ নাকি নীতিশ কুমার, অথচ এসআইআর অস্ত্র হয়ে উঠল। তার ফলাফল কি হলো? তার ফলাফল হলো এসআইআরের পরে
অবৈধ ভোটাররা বাদ যাবে, তাহলে ভোটের হার তো কমে যাওয়ার কথা। বিহারে আমরা দেখলাম 67% রেকর্ড ভোট পড়ল, যেখানে 60% বিহারে অতিক্রম করেনি অতীতে, এবং মহিলারা 72% ভোট দিল। এই ভোটটা নীতিশ কুমারের সুশাসনের জন্য ভোট ভাবলে কিন্তু ভুল হবে, কারণ 2005 থেকে নীতিশ কুমার ক্ষমতায় ছিলেন, প্রতিবারই উনি সুশাসনের একটা দাবি করে থাকেন, অতীতে তো এমন ভোট পাননি। এই ভোটটা যতটা নীতিশ কুমারের জন্য ভোট, ঠিক ততটাই এসআইআর এর পক্ষে ভোট বলে আমার মনে হয়। কারণ মানুষ কোথাও উপলব্ধি করেছে বিহারের ভোটাররা যে এই এসআইআর এর ফলে যদি অবৈধ অনুপ্রবেশকারীরা প্রবেশ করে তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলাদেশে যে সরকার এসছে তারা অনেক সন্ত্রাসবাদীদেরও মুক্তি দিয়েছে, এবং এই সন্ত্রাসবাদীরা যদি ভারতে প্রবেশ করে তাহলে আজকে দিল্লিতে যে ব্লাস্ট হচ্ছে সেই ব্লাস্ট ভারতের অন্য প্রান্তে হতে পারে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবং অবৈধ অনুপ্রবেশকারীরা, তৃণমূলের একজন মাননীয় মন্ত্রী বলেছেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে এসে কাজ করে চলে যান, সেটা যদি সত্যি হয় তাহলে এখানকার শ্রমিকদের তারা ভাতের থালায় ভাগ বসাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আসবেন, চলে যাবেন কাজ করে, এটা মেনে নেওয়া বিহারের মানুষের পক্ষে সম্ভব হয়নি। বাংলার মানুষের পক্ষে কি সম্ভব হবে? এটাই বড় প্রশ্ন বিশ্বদা। এখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2005-এর বক্তব্যটাই বুমেরাং হয়ে ফিরে আসছে। আমি আর 1 মিনিট নেব বিশ্বদা আপনার অনুমতি নিয়ে। বুমেরাং কিভাবে হচ্ছে না, মমতা বলেছিলেন তখন দায়টা সিপিএম সরকারেরই অবৈধ অনুপ্রবেশের, তাহলে আজকে তিনি কেন বলছেন দায়টা অমিত শাহ? তাহলে তো এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাহলে দায়িত্বটা তো তৃণমূল কংগ্রেসের সরকারেরই নেওয়া উচিত, যেখানে বাংলাদেশের সাথে পোরাস বর্ডার আছে, যেখানে 450 কিলোমিটারের বেশি জমি বর্ডারে ফেন্সিংয়ের জন্য এখনও দেয়া যায়নি, যে কোনো কারণেই দেয়া যায়নি। দায় নিতে তৃণমূল যত অস্বীকার করছে, তৃণমূল যত এসআইআরের বিরোধিতা করছে, তৃণমূলের যে সুশাসন, যে ভালো কাজগুলো, সেগুলো পেছনে চলে যাচ্ছে, এসআইআরটা সামনে চলে আসছে। আর কে বলতে পারে বিহারের মতো বুমেরাং হয়ে এসআইআর ফিরে আসবে না শাসক দলের দিকে? ধন্যবাদ, জয় হিন্দ। বাংলার আগে বিহারে এসআইআর হয়েছে আমরা প্রত্যেকেই জানি। নির্বাচন কমিশন জানিয়েছে বিহার তাদের ট্রায়াল রান ছিল, অর্থাৎ প্রথম ট্রায়াল রান বিহারই করেছে। সেই ট্রায়াল রানই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। যেমন বিহারের ভোটার তালিকা থেকে কতজন অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে, 2 খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে এমন কত সংখ্যক মানুষ চূড়ান্ত তালিকায় আবার জায়গা পেয়েছেন, আর 2 তালিকাতেই যাদের নাম নেই তারা কি চাইলে ফের নাম তুলতে পারবেন? এরকম অসংখ্য প্রশ্ন আছে যেগুলোর উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। আর যে প্রশ্নটা বারবার নীলাদ্রিদা বললেন যে নীতিশ কুমারের জয় হয়েছে এসআইআর কারণে দলে দলে মানুষ নীতিশ কুমারকে ভোট দিয়েছে, তার কোনো প্রামাণ্য তথ্য অবশ্যই আমাদের কাছে নেই। কিন্তু মহিলা ভোটারদের সংখ্যা কেন বেড়েছে বা মহিলা ভোটাররা কেন দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন তার পেছনে কিন্তু অবশ্যই নিশ্চয়ই কারণ আছে। কারণ নীতিশ কুমারের ঠিক নির্বাচনের আগে যে 10,000 টাকার প্রতিশ্রুতি, সেটা কিন্তু ভোট বাক্সে বড় প্রভাব ফেলেছে বলে অন্তত আমার মনে হয়। পরের বক্তা সুমন ভট্টাচার্য। সন্তোষ কুমার গাঙ্গুয়ার বারেলির একজন ভদ্রলোক ছিলেন। 2 মাস আগে ওনার স্ত্রী মারা গিয়েছিলেন ক্যান্সারে। ওনার 5 বছরের যমজ সন্তান আছে। উনি বিএলও হিসেবে মারা গেছেন। ঘটনাটা উত্তরপ্রদেশের। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, আমি কেন উত্তরপ্রদেশ দিয়ে শুরু করলাম। কেউ একজন বলছিলেন যে 12টা রাজ্যে সার হচ্ছে। উত্তরপ্রদেশে মারা গেছেন বিজয় কুমার বর্মা, বিপিন কুমার যাদব, সুধীর কুমার কোরি। 3 জনই শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির মুখপাত্র বলছিলেন, বলতেই পারেন যে পশ্চিমবঙ্গে বিএলওরা বিক্ষোভ দেখাতে গেছে ইলেকশন কমিশনে। গুজরাটে অরবিন্দ বেহার বলে একজন ভদ্রলোক, তিনিও গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে, তিনিও একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি মারা যাওয়ার পর রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠন, গুজরাটের রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠন ইলেকশন কমিশনের কাছে গেছে। তাহলে বিএলওরা মারা যাচ্ছে বা বিএলওদের চাপ, এটা শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়। আমি ভেবেছিলাম কংগ্রেসের বন্ধু বলবেন, রাহুল গান্ধীর টুইটটা যদি কেউ দেখেন, 6টা রাজ্যে 17 জন মারা গেছেন 19 দিনে। দিস ইজ দ্য ফিগার। আপনি যে কাজটা 2 বছরে করার কথা, সেটা যদি 60 দিনে করানোর চেষ্টা করেন, তাহলে যা হওয়ার তাই হবে।
দেখুন, আমরা কিসের জন্য আলোচনা করছি আর কি হওয়া উচিত, সেটা হচ্ছে ভারতবর্ষের ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ। আমি একটু সুযোগ নিয়ে নিই। 2010 সালে যখন বারাক ওবামা, যে আমেরিকার কথা এর আগে বিজেপি প্রায় বলতো, সেই বারাক ওবামা যখন ভারতবর্ষে এসেছিলেন, সংসদে দাঁড়িয়ে একজন বামপন্থী সাংসদ বলেছিলেন, আপনারা আমাদের থেকে শিখেছেন, আমরা 1950 সালে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ এনেছি, আপনারা 1962 সালে এনেছেন। তাহলে কি অ্যাট স্টেক, কোনটা চ্যালেঞ্জের মুখে? যিনি বললেন যে আর্টিকেল 324-এর কথা, তার জানা উচিত যে আর্টিকেল 324 ইন্ট্রোডিউস করার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভীমরাও আম্বেদকর কি বলেছিলেন, তার বক্তৃতার আরেকবার দেখা উচিত। দিনটা ছিল 15ই জুন 1949। ভীমরাও আম্বেদকর যেটা বলেছিলেন সেটা আজকের দিনে পুরো উল্টো হয়ে ফিরে আসছে। আমরা অধিকাংশ লোকই জানি না যে সেই সময় অভিযোগ ছিল যে রাজ্যগুলিতে লিঙ্গ, জাত, বর্ণের ভিত্তিতে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভীমরাও আম্বেদকর যখন ইলেকশন কমিশনের ব্যাপারটা ইন্ট্রোডিউস করেন, উনি বলেন এইটা বন্ধ করার জন্য আমার করতে হবে, এইটা বন্ধ করার জন্য আমি ইলেকশন কমিশনকে আনছি। আর আজকে ইলেকশন কমিশন বিহারে যখন নাম বাদ যাচ্ছে, তখন আমরা দেখছি প্রান্তিক মানুষের কথা বেশি। নাও কামিং ব্যাক টু দ্য এন্টায়ার কনসেপ্ট অফ ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, আবার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ফেরা যাক। দেখুন, আমরা যে পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবীটাতে হোয়াটসঅ্যাপে সব কিছু চলে, কিন্তু হোয়াটসঅ্যাপে তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হয়নি। 1933-এর 31শে জানুয়ারি গান্ধীজি একটা চিঠি লিখছেন। চিঠি লিখে বলছেন যে আমি ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজটা এই কারণে চাই, আমি আম্বেদকরের বক্তব্যকে এতদিন মেনে নিইনি, এখন মেনে নিচ্ছি, কারণ কানপুরের নির্বাচনের ফলাফল এসেছে, সেই ফলাফলে হরিজনদের নাম ভোটার তালিকায় ছিল না বলে সিটটাতে হরিজনরা হেরে গেছে। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড গান্ধীজি কি বলেছিলেন, আম্বেদকর কি বলেছিলেন। দুঃখের কথা যে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে মনে হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াটা সবচেয়ে বড় কাজ, সে প্রান্তিক, দলিত, মুসলমান যাই হোক। গোয়িং ব্যাক টু দ্য ফার্স্ট ডেট, যখন গান্ধীজি বলছেন ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ কত গুরুত্বপূর্ণ, উনি একটা দেশে বলেন, উনি ব্রিটিশ শাসকদের সামনে রাউন্ড টেবিল কনফারেন্সে 17ই অক্টোবর 1931-এ বলছেন যে আমি মনে করি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে জরুরি বিষয় সকলের জন্য সমান ভোটাধিকার। আপনি আজকে সেটা, আবারও বলছি, কেউ অবৈধ অনুপ্রবেশকারী তাকে বাদ দিতে পারেন, কিন্তু আপনি টার্গেট করছেন কাকে? আপনি টার্গেট করছেন দলিতদের, আপনি টার্গেট করছেন পরিযায়ী শ্রমিকদের, এবং আপনি ইচ্ছে করে তাদের নাম বাদ দিচ্ছেন, কারণ আপনি জানেন যে তাদের ভোট সবসময় আপনার সঙ্গে নাও থাকতে পারে। আপনি যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের গোটা ইতিহাসটা দেখেন, আমি মাত্র 3টে ডেট বললাম। আম্বেদকর যেদিনকে যে আর্টিকেল 324 নিয়ে আপনি বলছেন, ইউ মাস্ট নো যে আম্বেদকর কি বলেছিলেন ওটা ইন্ট্রোডিউস করবার আগে, কাদেরকে ভোটাধিকার দিতে হবে। আবারও বলছি যে ভারতবর্ষের সংবিধান যা বলে, ভারতবর্ষের সংবিধান যারা তৈরি করেছিলেন, সেই তাদের বক্তব্যটা মাথায় রেখে যেন সার হয়। কারোর সার নিয়ে আপত্তি নেই, কিন্তু বিএলওরা শুধু পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে না, গুজরাটে মারা যাচ্ছে, রাজস্থানে মারা যাচ্ছে। আমি উত্তরপ্রদেশের 4টে নাম বললাম, তাদের মৃত্যুটা ভুল। তামিলনাড়ু, কেরালায় যারা মারা যাচ্ছে তারা ভুল। সো আমরা আবার বলছি যে সত্যিকে যদি কেউ না বোঝে, যদি আপনি সত্যিকে নিজে বানানোর চেষ্টা করেন, তাহলে ইতিহাস আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যে তখন এগেন আই রিপিট, ভোটাররা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদে চলে যাবে, যেটা কোনো গণতন্ত্রের জন্য কাম্য নয়। গণতন্ত্রে আমরা প্রত্যেকেই ভোট দিতে চাই, এবং মানুষের ভোটাধিকার হচ্ছে সবথেকে বড় কাজ, সবথেকে বড় অধিকারের জায়গা। এসআইআর এখন কাজ চলছে, খসড়া তালিকা বেরোনোর পর কি অবস্থা হবে সত্যি কেউ জানে না। পরিস্থিতি কোন দিকে গড়াবে এখন আমাদের জানা নেই, কারণ বিহার ট্রায়াল রান ছিল, কিন্তু বিহারের পরিস্থিতি, বিহারের হিসাব আর পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্তবর্তী রাজ্য, সেটা সম্পূর্ণ আলাদা। কি হবে জানা নেই, জানা যাবে ডিসেম্বর মাসেই। পরের বক্তা সিপিএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। শুরুতে বলবো যে নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেখেছি লাস্ট 10 বছর ধরে।
অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি, এসআইআর করার আগে এনুমারেশন ফর্মটা নিয়ে অন্তত সাধারণ গরিব মানুষ যাতে বুঝতে পারে অন্তত 6 মাস ধরে প্রচারের দরকার ছিল। মানুষের হয়রানি দেখছি গোটা পশ্চিমবাংলায় মানুষের হয়রানি। আমার বুথে 2002-এ আমার নাম আছে, 2026-এও আমার নাম আছে। কেন আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে? কী কারণে আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে? এনুমারেশন ফর্ম ফিল আপ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বিশ্বদা বলছি, এসআইআর কিন্তু 2002-এর তালিকা অনুযায়ী হচ্ছে না, 2025 সালের তালিকা অনুযায়ী হচ্ছে। 2025 সালে যাদের নাম আছে তাদের অধিকার আছে প্রমাণ করার, তারা ভোট দেন, ভোট দেওয়ার অধিকার আছে। এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, বিজেপি গুলিয়ে দিতে চাইছে। আচ্ছা ধরুন একটার পর একটা বিধানসভা, সেখানে 80%, 85%, 90% এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে হচ্ছে? বিগত 3 দিন 4 দিন আগে মহারাজ, আর কি এখন বাংলার মহারাজ, পিসির জন্য যিনি খ্যাত, তিনি মিটিং করেছেন। 20,000 না 25,000 লোক নিয়ে মিটিং করেছেন। তিনি মিটিংয়ে বলেছেন, বারবার বলেছেন, 2বার বলেছেন যে 100% এনুমারেশন ফর্ম তুলে নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একটা নামও বাদ দিতে দেবো না। প্রথমবার বলেছিলেন, প্রথম যেদিনে হয়েছিল। কেন নাম বাদ দিতে দেবেন না? কেন ডেড ভোটারের নাম বাদ যাবে না কেন? আমরা সিপিআইএম বলছি, নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য এসআইআর করতে হয়েছে। প্রতি বছর নির্বাচন লিস্ট যে স্যানিটাইজ করা হয় তার নাম হচ্ছে এসআরইআর, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল। বাংলায় সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল হয় না। গড়ে প্রতি বুথে 50 থেকে 82 ডেড ভোটার আছে, নোট্রেস আছে, ডবল এন্ট্রি আছে এবং পার্মানেন্ট লেফট আছে। সেই কারণেই তো বিএলওদের চাপ হয়েছে এত, সেই কারণেই তো বিএলওরা চাপে পড়ে গেছেন। আমরা জানতে চাই, বুঝতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বা ওই ভাইপো উনি কেন এর বিরোধিতা করছেন? তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে একমাত্র নকল ভোটারের নাম যাতে থেকে যায়, ডেড ভোটারের নাম যাতে থেকে যায়, সেই কারণে বিরোধিতা করছে। আমরা কি বলছি? আমরা বলছি নাগরিকত্বের সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। বিজেপি ভুল বোঝাচ্ছে। এখন বিজেপি আমাদের শেখাচ্ছে, ধরুন আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে এসেছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতার আগে বাংলাদেশ থেকে এসেছিলেন। আমার বাবার জন্ম কলকাতায়, আমার জন্ম কলকাতায়। বিজেপির নেতারা আবার বলতে আরম্ভ করেছে, আমাকে বলছেন, টিভি চ্যানেলে বলছেন যে তুমি কেন ভাই এসেছিলে বাংলাদেশ থেকে, কেন হিন্দুদের চলে আসতে হয়েছিল? আরে বাংলাদেশ থেকে হিন্দুদের দলে দলে চলে আসতে হয়েছিল যখন, যেদিন হিন্দুরা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন সেদিনও লাল ঝান্ডা ছিল, ইউসিআরসি ছিল, পাশে দাঁড়িয়েছিল। কেন চলে আসতে হয়েছিল? মুসলিম মৌলবাদীদের আক্রমণে। যে মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার বাড়িতে খুন করেছিল। ঠিক যেমনভাবে আজকে ভারতবর্ষে গৌরী লঙ্কেশ খুন হচ্ছে প্লুরালিটির কথা বলে, নরেন্দ্র দাভোলকর খুন হচ্ছে প্লুরালিটির কথা বলে, গ্রাহাম স্টুয়ার্ট স্টেন্স তার শিশুপুত্র সহ খুন হচ্ছেন প্লুরালিটির কথা বলে, বহুত্ববাদের কথা বলে। নরেন্দ্র দাভোলকর, নামের আগে নরেন্দ্র, নামের আগে গৌরী, তারা ছাড় পাচ্ছে না। যেরকম হিন্দু মৌলবাদীরা হিন্দুদের মারছেন, সেরকম বাংলাদেশে মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার বাড়িতে হত্যা করেছিলেন, তাই তো চলে আসতে হয়েছিল। আরে আমাদের পার্টির তো সোজা কথা আছে, 2012 সালেও ডকুমেন্টে আছে। এই জন্য সিএএনআরসির কোনো প্রয়োজন নেই। আমাদের পার্টি তো প্রথম থেকেই বলছে কথা যে বাংলাদেশে একজনও মুসলিম মৌলবাদীদের যারা আক্রান্ত হয়, যদি একজনও হিন্দু ভারতবর্ষে আসতে চান, ভারতের সরকারকে তার অধিকার দিতে হবে। আচ্ছা অনুপ্রবেশ হচ্ছে কি করে? কি অমিত শাহ ঘুমোচ্ছেন নাকি? অমিত শাহ ঘুমোচ্ছেন, দপ্তর ঘুমোচ্ছে? অনুপ্রবেশ হচ্ছে কি করে? অনুপ্রবেশ হচ্ছে তারপর এখানে এসে তৃণমূলের নেতাদের 500 টাকা দিলে আধার কার্ড হয়ে যায় আমাদের রাজ্যে। কী কারণে? এর জন্য এসআইআর, এইসব ছাড়াই বাছাই করার জন্য এসআইআর এর কোনো প্রয়োজনীয়তা ছিল না। মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এসআইআর যদি ঠিকমতো হতো, প্রতি বছর অপদার্থ নির্বাচন কমিশন প্রতি বছর যদি এসআইআর ঠিকমতো করতেন, তাহলে আজকে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হতো না। আমি শুধু আপনাদের বলবো, বাংলার মিডিয়াকে বলবো, কালো আর সাদার মধ্যে কিন্তু ধূসর আছে। নিউ ইয়র্ক তার প্রমাণ করে দিয়েছে। হাতরাসের সাথে আজকে যারা মনে করছেন এসআইআর করে, যে বিজেপি মনে করছে এসআইআর করে তৃণমূলকে টাইট দেবেন, আর তৃণমূলকে টাইট দিয়ে করবেন কি? হাতকাসের সাথে হাঁসখালির কোনো পার্থক্য নেই, তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই, উন্নাওয়ের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই, ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই। ইলেকট্রাল বন্ড বেশি নিয়েছে, এরা কম নিয়েছে। দলবদল, বাংলার মিডিয়াটাও দলবদল হলে, বিশ্বদা বাংলার মিডিয়া দলবদল হলে তাও প্রতিবাদ করে। আর দিল্লির মিডিয়া একটা লোকের নাম দিয়ে দিয়েছে চাণক্য, 10টা সিট জিতে গোটা রাজ্য সরকার দখল করে নিয়েছে। ঠিক সেই অমিত শাহ চাণক্যদের দেখেই মুকুল রায়রা শুরুতে পালাবদল করতে আরম্ভ করে, দলবদল করাতে আরম্ভ করেছিল। একদম তৃণমূল কংগ্রেস মিনিয়েচার অফ বিজেপি। যা বিজেপি করেছে তৃণমূল কংগ্রেসও তাই করছে। আমি শুধু বলবো যে আসলে কালো আর সাদার মাঝে
ধূসর আছে। নীলাদিদার সাথে একটা পয়েন্ট আমি একমত, লাস্ট 20 দিন ধরে চাকরি, কর্মসংস্থান, রুটি রুজি, কাজ, উন্নয়ন, শূন্যপদ, এই সমস্ত এজেন্ডার বাইরে চলে গেছে। দেখবেন শিয়ালদা স্টেশনে ভিড়, বাস থেকে নেবে, আপনি যখন ট্রেন থেকে নামেন কলকাতা শহরে এসে, তখন মিনি বাসে যখন আপনি ওঠেন, কন্ডাক্টর আপনাকে বলে দাদা পেছনের দিকে এগিয়ে যান। বিজেপির দৌলতে আর তৃণমূল কংগ্রেসের দৌলতে বাংলার মানুষ, দেশের মানুষ পেছনের দিকে এগিয়ে চলেছে। আর এই পেছনের দিক থেকে সামনের দিকে এগিয়ে আনতে গেলে রুটি রুজি, কর্মসংস্থান, কাজের ইস্যুকে সামনে আনতে হবে। না করে ওরা বাইনারি পলিটিক্স করছেন, আর এই বাইনারির মাঝে ধূসর আছে, তাকে গুরুত্ব দিতে হবে। তৃণমূল এবং বিজেপির এই যে দু দলের লড়াই, সেই দু দলের লড়াইয়ের মাঝেও যে অন্য দল আছে তার প্রাসঙ্গিকতা বোঝালেন। কিন্তু একটা বিষয় ঠিক যে শহরাঞ্চলে অতটা নয়, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই এসআইআর ফর্ম ভর্তি করা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কনফিউশন আছে এবং বিরক্তিও রয়েছে। এটা ঠিক যে বহু মানুষ বুঝে উঠতে পারছেন না যে কোথায় কি লিখবেন, কোথায় কিভাবে কি লিখতে হবে, এবং বহু শিক্ষিত মানুষের কি একই অবস্থা। যাই হোক, খসড়া তালিকা বেরোলে অনেক কিছুই প্রকাশিত হবে। পরের বক্তা বিজেপির কেয়া ঘোষ। বিশ্বদা, আমাদের আলোচনা করতে হবে এসআইআর নিয়ে। আমি নিজে একজন কুকুর প্রেমী, ডগ লাভার, কিন্তু কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, কিন্তু রাজ্যের এক শাসক দল তাদের এখন সারাতঙ্ক হয়েছে। কে কামড়েছে আমি জানি না, কিন্তু সার সার করে দিবানিশি তারা ওই একটাই কথা বলে যাচ্ছে মন্ত্রের মতন, সারাতঙ্কই বলবো। সেই রোগের কি ওষুধ আছে আমার জানা নেই, কিন্তু নির্বাচন কমিশন বোধহয় কিছু টোটকা বার করেছে, এটা আমার মনে হচ্ছে। আমাদের রাজ্য এক অদ্ভুত রাজ্য, যে রাজ্যে যখন আরজি করের ঘটনা ঘটেছিল তখন নিজের দপ্তর, নিজের সরকারের বিরুদ্ধে যিনি রাস্তায় নেমেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নেমেছিলেন পুলিশের বিরুদ্ধে। পুলিশের অপদার্থতার কথাও অনেকবার বলেছেন। আমাদের রাজ্য আবার অদ্ভুত রাজ্য বিশ্বদা, যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তাদের জন্য নামেন। কখনো সেটা আলু বালু কালু, শেখ শাহজাহান, সে যাই হোক না কেন, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে তার সমর্থন থাকে। আমি আছি, আমি পাশে আছি, এই বার্তা তিনি অভয়দাত্রীর মতন দিয়ে থাকেন। এরপরে আমরা দেখলাম যে এই রাজ্যে যারা রয়েছেন, অর্থাৎ বিদেশি অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা রয়েছেন, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন, তাদের পাশেও দাঁড়ানোর জন্য সে আকুতি। আবার রাস্তায় নামলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমে রোহিঙ্গাদের বার্তা দিচ্ছেন, অনুপ্রবেশকারীদের বার্তা দিচ্ছেন, ভয় পেও না বন্ধু, পাশে আছি। দেখুন, এইরকম অভয়দাত্রী মুখ্যমন্ত্রী স্বাভাবিক, যারা রোহিঙ্গা রয়েছেন, বাংলাদেশি রয়েছেন, তারা তো বলছেন যে আমাদের পাশে কিচ্ছু হবে না, দিদি আছে, দিদিকে বলছি, দিদিকে বলো বলেছেন দিদি বলছেন। এতটাই তার তীব্রতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের আমাদের রাজ্যের ভোটার করার জন্য, যে তিনি বলছেন ভারত হিলিয়ে দেব। ভারতকে হেলানো অত সহজ? যা মোগলরা পারেনি, ব্রিটিশরা পারেনি, এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মনে করছেন ভারতকে হিলিয়ে দেবেন? সরি, ভারতকে হেলানো অত সহজ নয়। আমরা বহু নির্যাতন সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি, ভারতকে হেলানোর ক্ষমতা কারোর হয়নি, কোনো বিদেশি শক্তির হয়নি, তো বাংলাদেশিদের কি করে হবে? 2 বছরের কথা একটা শুনছিলাম, আমার আগে কোনো একজন বক্তা বলছিলেন, দেখুন ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে যে 2002-এ নাকি 2 বছর ধরে এসআইআর চলেছে। এটাও সম্পূর্ণ মিথ্যে। অন্তত বিশ্বদা, আপনি নিশ্চয়ই এটা কারেক্ট করে দেবেন। সারা দেশে, নিশ্চয়ই বিভিন্ন রাজ্যে হয়েছে, সারা দেশে শেষ করতে 2 বছর হয়েছিল। পশ্চিমবঙ্গে লেগেছিল 2 মাস। এবং এখন এই ডিজিটাইজেশনের যুগে যখন তৎক্ষণাৎ বার্তা পৌঁছানো যাচ্ছে, কম্পিউটারাইজড আমরা তথ্যগুলো পাচ্ছি, 1 মাস তো সত্যি অনেক বেশি সময়। নিশ্চয়ই বিএলওরা মারা গেছেন, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, প্রত্যেকটা মৃত্যু বেদনাজনক। কিন্তু ধরুন তো বিশ্বদা, যদি এই কথাটি ডাক্তাররা বলতেন কোভিডের সময়, যে আমরা চিকিৎসা করব না, আমরা তো মরে যাব, আমরা তো মারা যেতে পারি, তখন আমাদের, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা কোভিডের আতঙ্কে ছিলাম, তাদের কি অবস্থা হতো?
এই অবস্থায়ও কিন্তু বহু বিএলও এমন আছেন, তারা ভিডিও করে বলছেন, তারা একদম বুক উঁচিয়ে বলছেন আমরা 17 দিন 18 দিনে করে ফেলেছি। এমনকি ভাই কৌস্তব তাদের রাজ্যে কেরালাতে কোচিতে 2 বিএলও 17 দিনের মধ্যে তারা তাদের যে এসআইআরের কাজ সম্পন্ন করে ফেলেছেন। এরা কি অতিমানব? এরা কি মহামানব? না, এরা আসলে অনুপ্রাণিত নন, নিজেদের কাজটা সঠিকভাবে করেছেন। কোনো ধমকানি চমকানি শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের কাজটা করেছেন। আর যারা মারা যাচ্ছেন তাদের নিয়ে কীরকম নোংরা রাজনীতি হচ্ছে বিশ্বদা, আমরা তো আগে এটা পানিহাটির ঘটনাটার কথা জানতাম। যিনি মারা গেছেন প্রদীপবাবু, অত্যন্ত দুঃখজনক তিনি মারা গেছেন, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু বলা হলো তিনি সুইসাইড নোট লিখেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল তার ডান হাতে 4টে আঙুল নেই। অদ্ভুত আশ্চর্য ব্যাপার, যিনি ভালো করে লেখাপড়াও জানেন না এবং ডান হাতে 4টে আঙুল নেই, তিনি কিন্তু মনে করে সুইসাইড নোট লিখে রেখে গেছেন। লাশের রাজনীতি শকুনেরা করে, আর এখন তৃণমূল করছে লাশের রাজনীতি। শেখ শাহজাহানের পাশে যারা দাঁড়ায়, যে দল দাঁড়ায়, যে দলের মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো দাঁড়ান, কোন শেখ শাহজাহান? সন্দেশখালী সেই পিঠে শিল্পী শুধু নয়, তিনি কিন্তু রোহিঙ্গা সাপ্লাইকারী শেখ শাহজাহান। তার পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল প্রমাণ করে দিয়েছেন যে ডাল মে কুচ কালা নেই, পুরো ডালটাই কালো। আর কিছু কথা বলছি, এই যে আত্মহত্যার কথা বলছে বুয়াদা সমীর চক্রবর্তী, খুব সত্যি খুব অত্যন্ত দুঃখের, প্রতিটা মৃত্যু দুঃখজনক। কিন্তু সেই সঙ্গে যখন সারদার চিটফান্ড স্ক্যাম হয়েছিল, যখন 210 জন আত্মহত্যা করেছিল, কতজনের নাম আপনার মনে আছে সমীর দা? কতজনের আপনার নাম মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি। সেই সঙ্গে বলতে চাই, সুবল সোরেনের নাম মনে পড়ে, ওটা তো অত পুরনো ঘটনা নয়, রিসেন্ট ঘটনা। বা আরতি দাস মাইতি, এদের কথা মনে পড়ে? বা সন্তোষ মণ্ডল, প্রবীর কর্মকার, এদের কথা এরা কে জানেন? সেই 26,000 যারা চাকরি রত শিক্ষক, তাদের চাকরি খোয়ানোর পরে অবসাদে হোক, দারিদ্র্যে হোক, চিন্তায় হোক, তাদের মৃত্যু হয়েছে। কই তাদের জন্য আপনাদের চোখের জল পড়ছে না কেন? কারণ দুর্নীতিটা আপনার দল করেছে, আপনারা করেছেন বলে। দেখুন, মতুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি তিনি আছেন। মতুয়াদের পাশে ইতিমধ্যেই মাননীয় কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাদের সিএ এর মাধ্যমে তাদেরকে ইতিমধ্যেই সম্মান নাগরিকত্ব দেওয়া হচ্ছে, আমার সহনাগরিক হচ্ছেন তারা। কিন্তু সেই সঙ্গে মমতাবালা ঠাকুর বা আর যারা অনুপ্রাণিত হয়ে আছেন, তাদেরকে আমি কয়েকটা নাম বলছি, মনে করে রাখুন। উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব এবং হালফিলে তেজস্বী যাদব, এদের সবার পাশে কিন্তু মমতা ব্যানার্জি ছিলেন। তাদের কি অবস্থা হয়েছে মনে আছে তো? তাই খুব সাবধানে এগোবেন বন্ধুরা, ভালো থাকবেন, শুভরাত্রি। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এই সব এলাকাতে মোটামুটি 21টি এমন বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়া ভোটই ফ্যাক্টর। 2021-এর বিধানসভা ভোটে 12টি তৃণমূল জিতেছিল, 9টি গিয়েছিল বিজেপির পকেটে। এখন এই এসআইআরকে কেন্দ্র করে আমি নিজে দেখে এসেছি বা আমি রিপোর্টারদের কাছ থেকে খবর পাচ্ছি, এই মতুয়াদের মধ্যে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, অনেকের মধ্যেই একটা আতঙ্কও ছড়িয়েছে। তাদের শেষ পর্যন্ত কতজন ভোটার তালিকায় জায়গা পান তারপর কিন্তু বিজেপিরও ভোটের একটা বড় অংশ নির্ভর করছে। পরের বক্তা তৃণমূলের অরূপ চক্রবর্তী। আজকের সাবজেক্ট লড়াইয়ের নাম এসআইআর। আমি বলার আগে আমার পূর্ববর্তী বক্তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয়া কেয়া দেবী বক্তব্য রাখতে গিয়ে লাস্ট মিনিটে ওই বাঁ হাতে মনসা পুজো করার মতো চাঁদ সদাগরের মতুয়া শব্দবন্ধ উচ্চারণ করলেন। আমি জানি না যে কেয়া দেবী বিধানসভা ভোটের উপনির্বাচনে লড়েছিলেন, কেয়া দেবী জিততে পারেননি। সে গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে, কিন্তু বিধানসভা নির্বাচনে জিতেছেন বিজেপির টিকিটে, তার নাম অসীম সরকার। সেই অসীম সরকার কদিন আগে বিশ্বদা তোমাদের চ্যানেলেই দেখেছি স্টেটমেন্ট দিয়েছিলেন যে একজন মতুয়ার গায়েও যদি হাত পড়ে তাহলে ভারতীয় জনতা পার্টিকেও কিন্তু মতুয়ারা ছেড়ে কথা বলবেন না। আর গতকালকের আরেকটি স্টেটমেন্ট, যখন ওই মতুয়াগড় থেকে বিধায়ক নন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি এখনও লন্ডনে আছেন কিনা আমি জানি না, ফিরে এসছেন কিনা আমার সাম্প্রতিক স্ট্যাটাস জানা নেই, তার সম্পর্কে ওই অসীম সরকার বলছেন
যে মতুয়ারা চিন্তায় অনশন করছে, বসছে, উনি ভালো করেছেন, উনি এসব চিন্তাভাবনার মধ্যে না গিয়ে লন্ডনে ঘুরছেন, ভালো করেছেন। তো আমি জানি না কেয়া দেবীর বক্তব্যটা বিজেপির অফিসিয়াল ধরবো না অসীম সরকারের মতুয়া প্রসঙ্গে বক্তব্যটা ধরবো, সেটা ওনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে নেবেন। আমি শুধু আসছি এক এক করে এখানে যারা বলেছেন। তার আগে হঠাৎ করে শুনলাম বাংলার বুকে তৃণমূল কী সব বললো, 18,000 টাকা দিতে পারছেন না, অভ্র বিজেপির প্রতিনিধি বললেন এখানের বিএলওরা মারা যাচ্ছেন, তৃণমূলের দোষ আছে। আমার কাছে না বিশ্বদা দুটো সুইসাইড নোট আমি ইচ্ছে করে রাখলাম এই কারণে, একজনের নাম বাহাতে যিনি, তিনি আমাদের বাংলার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার, এটা তার হাতে লেখা সুইসাইড নোট। আর ডান হাতে যার, তার নাম গুজরাটের সোমনাথের অরবিন্দ মুলজি। ইন্টারেস্টিংলি দেখুন, দুটো সুইসাইড নোট লিখেছেন দুজন শিক্ষক, একজন শিক্ষক একজন শিক্ষিকা। সুইসাইড নোট দুটো লেখা হয়েছে তাদের ক্লাস নোট খাতায়, খাতার মধ্যে একই রকম খাতা যেখানে তারা পড়ান সেই খাতা হাতের সামনে তারা সুইসাইড নোট লিখেছেন। পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বাংলার গুজরাট এক হয়ে যাচ্ছে। দুই শিক্ষকই জানাচ্ছেন এই অমানসিক প্রেশার নিতে পারছেন না, যে কাজ 2 বছর ধরে করার কথা, শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে হবে বলে 1.5 মাস 2 মাসের সময়সীমায় এই অমানসিক চাপ দিয়ে তাদেরকে করতে বলা হচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভবপর নয়। এই চাপ নিতে না পেরে তারা আত্মহত্যা করছেন এবং এর জন্য দায়ী এক এবং একমাত্র নির্বাচন কমিশন, দুজনেই লিখে যাচ্ছেন। এরকম আরও সুইসাইড নোট চাইলে আমরা দিতে পারি। আমি এখানে এসআইআর আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং, কেউ কেউ অন্য নামে ডাকতে পারেন, কিন্তু এসআইআরকে ওই ছোটোবেলা আমরা করতাম না, ওই এক কথায় প্রকাশ করো। এসআইআরকে যদি এক কথায় প্রকাশ করা হয় তাহলে আমার মনে হয় এসআইআরের আসল লক্ষ্যটা দাঁড়াবে যে বাংলাদেশি ঘুষপেটিয়া তারাও, বাংলাদেশি ঘুষপেটিয়া তারাও, এই স্লোগান দিতে দিতে ভোটার লিস্টে ব্রাজিলিয়ান মডেলকে ঘুষপেটিয়া করে ঢুকিয়ে দিয়ে ভোট দেওয়া, এটার এক কথায় বলা এসআইআর। আজকে এই জায়গায় এসআইআরকে এনে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, অভ্র বলছিল লাভলি খাতুনের কথা, ঠিক, যদি সত্যিকারের কোনো বাংলাদেশি ভোটার লিস্টে থেকে থাকেন তাহলে সেটা অন্যায়। আচ্ছা অভ্র, তোমার লাভলি খাতুনের কথা মনে পড়লো, আর একটু পাশেই, খুব বেশি দূর না, উত্তর 24 পরগনা স্বরূপনগর বলে একটা জায়গা নিশ্চয়ই তুমি জানো, সেখানকার চেকপোস্ট নিয়ে কদিন আগে তোমার বক্তব্য শুনেছি। ওই স্বরূপনগরের বাসিন্দা, শুধু বাসিন্দা না, বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, পিতার নাম রাধাকান্ত মণ্ডল, যাকে বিজেপি টিকিট দিয়ে পঞ্চায়েতের সদস্য করেছে, তার বাড়ি বাংলাদেশের ভোটার লিস্টে সাতক্ষীরার রুদ্রপুরে। মানে ওই ঘুষপেটিয়াটা কীভাবে তাড়ানো হবে বেছে বেছে, মানে বিজেপি হলে ওয়াশিং মেশিনে ঘুষপেটিয়া সাফ, ওয়াশিং পাউডার, নতুন ডিটারজেন্ট। আচ্ছা ছেড়ে দিন, আইনসভার সদস্য, আজকে আইনসভার সদস্য গোপালগঞ্জ, অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হতেন, ওই গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল শেখ, নিজামকান্দি ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে স্বপন কুমার মজুমদার, পিতা সন্তোষ কুমার মজুমদার, গ্রাম নিশ্চিন্দপুর, ডাক নিজামকান্দি, জেলা গোপালগঞ্জ, সে আমার অতি পরিচিত, তাকে চিনতাম জানতাম, সে আমার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিল। আমার জানা মতে সে কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন, বর্তমানে সে আমার ইউনিয়নে থাকেন না। মানে 2002 সালের বেঞ্চমার্ক ধরা হয়েছে। তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, স্বপন মজুমদার তার বাবার নাম 2002-এর লিস্টে আছে কিনা প্রকাশ করা হোক। স্বপন মজুমদারের তার গোষ্ঠীর নাম 2002-এর লিস্টে আছে কিনা। স্বপন মজুমদারকে বিজেপি আইনসভার সদস্য করে আইন প্রণয়ন করতে পাঠিয়ে দিচ্ছে, অসীম সরকারকে আইনসভার সদস্য করছে, স্বরাষ্ট্রমন্ত্রকের উপমুখ্য প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট হলেও তো মন্ত্রী ছিল নিশীথ প্রামাণিক, বাংলাদেশি ভোটার, এমনকি যাকে পর্যবেক্ষক বানিয়েছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাদেশের চাপাডাঙ্গায় জন্ম, তার পরিবার রয়েছে বাংলাদেশে। মানে বাংলাদেশের ঘুষপেটিয়া আসবে, বিজেপির জার্সি পরে গেলে তো আর ঘুষপেটিয়া থাকবে না। এই যে সামগ্রিকভাবে রাজনীতি, আসলে একটা রাজ্যে জানেন তারা মানুষের ভোটে নির্বাচিত হতে পারবেন না, পরিকল্পিতভাবে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। যে বিরোধী নেতারা বলছেন 1 কোটি ভোটার, 1 কোটি 20 লাখ ভোটার, কেন 1 কোটি ভোটার, 1 কোটি 20 লাখ ভোটার টার্গেট দিতে হচ্ছে? 2021-এ বিজেপির থেকে তৃণমূল এগিয়ে আছে 68 লাখের বেশি ভোটে, প্রায় 70 লাখ। তাই 1 কোটি টার্গেট দিয়ে রাখো, যদি 70% ফুলফিল হয়, 70 লাখ ভোটারের নাম বাদ দাও, তাহলে যদি নবান্নের 14 তলায় হেলিকপ্টার নামে। কিন্তু বাংলার মানুষ সেই সুযোগ দেবেন না। আমি আবারও বলছি, যদি এসআইআর করার হতো, 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে 23 অবধি কোনো ভোট ছিল না, 2 বছর সময় ছিল, করেননি কেন? 23-এ পঞ্চায়েতের পর 24-এ লোকসভা, মাঝখানে প্রায় 1 বছর সময় ছিল, 24-এ লোকসভার পর 26-এ ভোট, 2 বছর সময় ছিল, কেন করেননি? কেন 2 মাসে? কারণ যেন তেন প্রকারেণ যারা এ রাজ্যের লড়াইতে জিততে পারছেন না
তাদেরকে 2 মাসের মধ্যে একটা চাঙ্ক ভোটারের নাম বাদ দাও, তারপর শুনানি করো, শুনানি করে বাদ দাও, কোর্টে কেস হোক, ততদিনে ভোট পেরিয়ে যাবে, নির্বাচনে সরকার গঠিত হবে। ঠিক যেভাবে আমরা দেখেছি মহারাষ্ট্রের বুকে 1 লপ্তে ভোটারের নাম 5 বছরে যত নাম ওঠেনি, 5 মাসে তার থেকে বেশি নাম উঠেছে। দিল্লিতে একই প্র্যাকটিস করেছে, আবার বিহারে উল্টো প্র্যাকটিস। কেয়া দেবী শুরু করেছিলেন ডগ লাভার বলে। শুধু কেয়া দেবী আপনি একা ডগ লাভার নন, নির্বাচন কমিশনেরও ডগ লাভার। বিহারের ভোটার SIR-এর লিস্টে কুত্তার নাম তুলে দিয়েছিল ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। পরে যখন ধরা পড়ে হইচই হয়েছে তখন বলেছে আমরা রেকটিফাই করে দিয়েছি। আপনি একা ডগ লাভার নন, নির্বাচন কমিশনার মাননীয় তিনিও ডগ লাভার। প্রতি পদক্ষেপে প্রমাণ দিচ্ছেন ভারতের মানুষকে যারা এই জায়গায় নামাচ্ছেন, ভারতের মানুষই আপনাদেরকে বুঝে নেবেন আগামী দিনে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। দেশে তখন CA নিয়ে প্রবল তর্ক বিতর্ক চলছে। সংসদে বলতে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো CA সমর্থনে বলতে গিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা চিঠির প্রসঙ্গ টেনে আনেন। ওই চিঠি জওহরলাল নেহরু লিখেছিলেন আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈকে। নেহরু লিখেছিলেন হিন্দু শরণার্থীদের দায়িত্ব দেশকে নিতেই হবে। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন নেহরুও হিন্দুদের শরণার্থী ভাবতেন। 1950 সালে হওয়া নেহরুর লিয়াকত চুক্তির সময়ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। তাহলে কি পণ্ডিত নেহরুকেও সাম্প্রদায়িক বলা হবে? এই ভাষণের প্রসঙ্গ আজকে তুললাম এই কারণে যে SIR ঘিরে রাজনৈতিক লড়াইও অনেকটা সেই দিকেই এগোচ্ছে। বাকযুদ্ধে উঠে আসছে CA বা NRCর মতো শব্দ। তৃণমূলের দাবি SIR-এর নামে NRC করার চক্রান্ত চলছে। অন্যদিকে বিজেপির বক্তব্য বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, আর বাংলাদেশ থেকে আসা মুসলমানরা অনুপ্রবেশকারী। একদল নাগরিকত্ব পাবেন, অন্যদের ফেরত যেতে হবে। তবে ভারতীয় মুসলিমদের কোনো আতঙ্কের কারণ নেই বলে বিজেপি সেটাও বলছে। আমার সমীরদার কাছে প্রথম প্রশ্ন, তৃণমূল নেত্রী অভিযোগ করছেন যে SIR-এর নামে NRC করার চক্রান্ত চলছে, আপনি তাই মনে করেন? আমি একদম সম্পূর্ণ সহমত এই প্রসঙ্গে। তার কারণ বিশ্ববাবু, আপনি যদি খেয়াল করে থাকেন, আমি প্রারম্ভিক বক্তা ছিলাম শুরুতে। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে NRC কথাটা টেনে এনেছিলাম আসামের, যে NRC করার দায়িত্ব কার যদি কোথাও হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্বাচনে কোনো সংবিধানে নেই যে নির্বাচন কমিশন NRC করতে পারে। এটা তো বটেই। তার কারণ আসামে NRCটা হয়েছে 2019 সালে করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিশ্ববাবু, টোটাল 19 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে গেছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু, 2 লক্ষর বেশি গোর্খা সম্প্রদায়ের মানুষ, 4 লক্ষ মুসলমান। আজ পর্যন্ত তাদের ভবিষ্যৎটা কি? ডিটেনশন ক্যাম্পেই পড়ে আছে, পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। আমার প্রশ্ন, পশ্চিমবাংলায় যেটা করতে চাইছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বনগাঁর মিটিং থেকেও বলেছেন সেদিন, যে সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে ঘুরপথে NRCর চেষ্টা, যে প্রথম দফায় ভোটার তালিকা থেকে নাম্বার দিয়ে দাও এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করো বা ঘুষপেটিয়া হিসেবে চিহ্নিত করো। আরে তার আগে নির্বাচন কমিশন বাংলায় জবাবটা দিক না। বিহারে তো ঘুষপেটিয়া স্লোগান তুলেছিলেন, SIR হলো, 65 লোকের নাম বাদ দিয়েছ। নির্বাচন কমিশনারকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে ঘুষপেটিয়া কজন, উত্তর নেই, চুপ, জিরো। বিশ্ববাবু, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এটাকে নিয়ে রাজনীতি করার জন্যে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিভাজন করার জন্য তোমরা NRC করার চক্রান্ত করছো। বুয়াদা, আপনি 1985 সালে তো রাজনীতি করতেন তো, আপনি যে দলটা করতেন সেই দলটা না অ্যাসাম অ্যাকর্ড বলে একটা জিনিস সই করেছিল। বলবেন মাইকটা পরে তুলবেন, আমি বলে নিই, তারপরে আবার তুলবেন। মনে পড়ে গেল না এতক্ষণ বাদে, খুব ভালো কথা। অ্যাসাম অ্যাকর্ড হয়েছিল না আসু বলে একটা সংগঠনের আন্দোলনের পর, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় বেরিয়েছিল। এবার মুচকি হাসছেন, মনে পড়ে গেছে না? হ্যাঁ, আসাম অ্যাকর্ড নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় বেরোলো, তারপরে আসামে NRC হলো অ্যাজ পার সুপ্রিম কোর্টের রায়।
তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় মন্ত্রকের এনআরসি আইনটা 50-এর দশকে মনে পড়ে গেল তো আপনাকে তো মনে করি 50-এর দশকে আমাকে আরে প্রফুল্ল মহন্ত আমি মনে করে দিলাম আপনাকে আমি অন্য কথা তুমি তো প্রফুল্ল মহন্ত ভিগু ফুকনদের কথা বলছো হ্যাঁ এনআরসি আমাদের ম্যানিফেস্টোতে এনআরসি বলে কোনো বস্তুর কথা লেখা পর্যন্ত নেই দেখাক তো আমি চ্যালেঞ্জ করছি আসামে হয়নি এনআরসি আবার ওই আসামে হয়নি আবার সেম কথা বলবো 2019 এ আসামে এনআরসি হয়নি আপনি কি কানে তুলে গুজে বলেছিলেন আরে এনআরসি কি হয়নি আসামে বন্ধুরা এই যে আমি কেন এত ভালোবাসি নির্বাচন কমিশন করেছে উনি একটা কথা বললাম ওনার মাথা ঢুকে দপ্তর করেছে মিথ্যে কথাটা একদম অপরটা শুনে সেটা করা যাবে আপনি বলো দর্শক বন্ধুরা আপনারা গুগল করুন তো আসাম অ্যাকর্ড কবে হয়েছিল 1985 সাল কংগ্রেসের রুল ছিল তখন এই যে ভদ্রলোক উদ্ভ্রান্তের মধ্যে চিল্লে যাচ্ছেন উনি কংগ্রেস করতেন উনি কংগ্রেস করতেন যেই তৃণমূলে আসছে ওনার দায় হয়ে গেছে মিথ্যা কথা বলা বিশ্ববাবু দর্শকরা দেখছেন দর্শকরা ভুল জানবেন মিথ্যা কথাটা দেখছেন 50 সালে দর্শকদের থেকে বুদ্ধিমান তো কেউ নেই আপনারা যাই বলুন না কেন গুগল করুন দুধ স্বামীকে পানি আমি কৌস্তবের কাছে কৌস্তব এই যে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি সম্ভবত গতকালই একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে একের পর এই মৃত্যু হচ্ছে বিএলওদের যে প্রসঙ্গ আমরা আলোচনায় উঠে আসছিল যে অবিলম্বে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক বেবির বক্তব্য আপনারাও কি তাই মনে করেন এ রাজ্যে আমি তো মনে করি পরিষ্কার বললাম এসআইআর করেই এই সমস্যার সমাধান করা যেত তৃণমূল যে ভুতুরে নাম ঢুকিয়ে রেখেছে সে নামটা বাদ দেওয়া যেত নির্বাচন কমিশন করেনি সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল করেই এ সমস্যার সমাধান করা যেত আমি বিশদে একটা কথা বলছি আমি শুরুতে বলেছি আবার বলছি একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার পাওয়া গেল না মানুষকে বোঝানো গেল না 5 দিন অন্তত সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটে বোঝানো যেত তো কীভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয় আচ্ছা বিএলওদের চাপ আছে এটা বাস্তব একজন বিএলও ঠিকই করেছেন নির্বাচন কমিশনার ঠিকই করেছেন মানুষকে বিএলওদের নাম্বার দিয়ে দিয়েছেন একটা 15-20 দিনের মধ্যে 1600 ভোটার আছে এরকম বুথ আছে 1200 ভোটার আছে এরকম বুথ আছে 800-900 হাজার তো মানে পরপর বুথ সেখানে মানুষের সাথে কথা বলতে হচ্ছে যেতে হচ্ছে এবং এই কাজটা প্রতি বছর যদি এসআইআর হতো তাহলে এত দ্রুততার সাথে করতে হতো না আর দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচনের আগে কেন বাংলার নির্বাচনের আগে কেন এ তো মানুষ তো পরিষ্কার বুঝতে পারছে যে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলার নির্বাচনের আগে কেন এটা তো 2002 সালে কোনো নির্বাচনের আগে হয়নি কিন্তু মজা হচ্ছে বিশ্বদা ওটা শুনে নিতে হবে 2002 সালে এটা ঘটনা হওয়ার পর 2004 সালে এবং 6 সালে যখন সিপিআইএম বামফ্রন্ট জিতলো আজকে শুভেন্দু অধিকারী যা বলছে সেদিন মমতা ব্যানার্জি একই কথা বলেছিল এইটা হচ্ছে বার্তা নীরজিদা ভোট মানে হচ্ছে ন্যারেটিভের লড়াই গত বিধানসভা ভোটে আমরা দেখেছি যে বাঙালি বনাম অবাঙালি ন্যারেটিভ মহিলা ভোটকে নিজেদের দিকে টানার চেষ্টা যেমন বাংলা নিজের মেয়েকেই চাই এই ধরনের স্লোগান দিয়ে এবারে এই এসআইআরটাই কি সবথেকে বড় বিষয় হয়ে আসছে বিশ্বদা এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার একজন ভোটার হিসেবে বলছি বিশ্লেষক ছাড়াও পশ্চিমবঙ্গের ন্যারেটিভটা হতে পারত তৃণমূলের দুর্নীতি বনাম মহিলাদের ক্ষমতায়ন উন্নয়ন যেগুলো তৃণমূল দাবি করে তার জায়গায় এসআইআরটা ন্যারেটিভ হয়ে গেছে এবং এসআইআর কে পক্ষে কে বিপক্ষে এটাই ন্যারেটিভ হয়ে গেছে এসআইআরের লক্ষ্যটা কি এই যে বলছি এনআরসি টেনআরসি এসআইআরের 3 ধরনের ভোটারের নাম বাদ যাবে মৃত ভোটার তারা এনআরসির মধ্যে পড়ে না দ্বিতীয় হচ্ছে ডুয়েল ভোটার্স দু জায়গায় যাদের নাম আছে মাইগ্রেন্ট ভোটারের মধ্যে আপনি কনফার্ম বাদ যাবে না যারা বাদ যাবে কনফার্ম কিছু নয় যাদের বাদ যাওয়া উচিত হচ্ছে অবৈধ বাংলাদেশি ভোটার সুতরাং এই অবৈধ বাংলাদেশি ভোটাররাই এনআরসির আওতায় পড়লে এনআরসি হলেই বা মানুষের এত আপত্তি কেন তৃণমূলের এত আপত্তি কেন বামেদের এত আপত্তি কেন বাংলায় এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে অভিষেক তোমরা বিহারে মানুষকে বোঝাতে পারোনি বিহারের রেজাল্ট তাই প্রমাণ এ রাজ্যে কংগ্রেসের ভূমিকা কি আমরা দেখতে পাচ্ছি ধরো আমি বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি জেলায় জেলাতে যে সিপিআইএমের হয়তো তারা শূন্য বিধানসভায় কিন্তু তবু বেশিরভাগ জায়গায় তাদের কিন্তু বিএলএ আছে এবং বিভিন্ন জায়গায় তাদের এজেন্টরা আছে মানুষকে সাহায্য করছে মানুষের পাশে পৌঁছে যাচ্ছে তো কংগ্রেসের রোলটা কি কংগ্রেস কোথায় আছে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ প্যানেলিস্ট অর্ঘ্য একটু আগে বলল যে এনআরসি বিজেপির ম্যানিফেস্টোতে ছিল না 2019 সালের ম্যানিফেস্টো নরেন্দ্র মোদী ছবি দেওয়া সেখানে লেখা আছে যে ম্যানিফেস্টোতে এবার যাই হোক সেই সময় হয়তো আমার সহবক্তা সেই সময় হয়তো বিজেপি করতেন না উনি জানতেন না যাই হোক যে বক্তব্যটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কংগ্রেস কি করছে আমি তার আগে বলি যে বিহারের ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক
কালকে যদি বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জি তৃণমূলের ভোটে নির্বাচিত বিধায়ক হয়ে যান, তার মানে এসএসসিটা ভুল হয়ে যায় না। কোনো পদ্ধতি ভুল, ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট ইট ইজ ভুল, এটা অনৈতিক। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমি আমার বক্তব্যের সময় একবার বললাম যে একটা কম্পেনসেটারি এফেক্ট হচ্ছে, অর্থাৎ, এবং এটা শুধু আমার বক্তব্য নয়, আদিত্য ঠাকরে বলেছেন এবং আমরা বারবার দেখাচ্ছি যে একটা 10 ফুট বাই 8 ফুট ঘরে 150 জন ভোটারের নাম বা 0 বাড়ির নম্বরে ভোটারের নাম, এটাও বাস্তব। এবার এটার কি ইম্প্যাক্ট হতে পারে? আমি একটু আগেই বললাম যে এই 294টা বিধানসভার সব বিধানসভায় কিন্তু 1 লাখ ভোটের ব্যবধান নয়। যদি 3500 বা 500 বা 1000 ভোট হয় সেখানে ভোটার ট্রান্সফার করবার এটা একটা অজুহাত। এবার ভোটার ট্রান্সফারটা হতে পারে বহিরাগত ভোটার, অথবা যেখানে তোমার ব্যবধান বেশি সেখান থেকে। আমি এই সূত্র ধরেই সুমনের কাছে আসবো। সুমন, 1 জন 2 জন 4 জন অনুপ্রবেশকারী আমি ধরলাম ঢুকে পড়লো, হতেই পারে, সীমান্ত খোলা সীমান্ত রয়েছে, এত বড় সীমান্ত, কিন্তু লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী যদি এভাবে ঢুকে পড়তে পারে, যেমন তারপর পুলিশ প্রশাসনের ভূমিকা যেমন থাকে, সীমান্ত যারা পাহারা দিচ্ছে তাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। লক্ষ লক্ষ ঢুকে পড়লো, অবশ্যই দায়বদ্ধতা আছে। আগে আমি দুটো জিনিস টেকনিক্যালি ক্লিয়ার করি। অভিষেক হাফ বলেছে, অবশ্যই বিজেপির ম্যানিফেস্টোতে 2019-এ এনআরসি ছিল। 30 সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ ঘোষণা করেন নেশন ওয়াইড এনআরসি হবে। তাকে রেফিউট করেন নরেন্দ্র মোদী 11ই ডিসেম্বর 2019-এ, কারণ তার মাঝে সিএ এনআরসি আন্দোলন হয়েছিল। ইনসিডেন্টালি এই দুজনকেই যখন পার্লামেন্টে প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছিলেন, প্রথম প্রশ্নটার উত্তর অর্থাৎ অমিত শাহ দিয়েছিলেন স্বপন দাশগুপ্তের প্রশ্নের উত্তর বাংলা থেকে, এবং যখন নরেন্দ্র মোদী উত্তর দিচ্ছেন নাদিমুল হকের উত্তর দিয়েছিলেন। সো এনআরসি ছিল না বা এনআরসি বিজেপির এজেন্ডায় নেই, এটা বলাটা ভুল। প্রবল আন্দোলনের জেরে বিজেপি পিছিয়ে যায় 11ই ডিসেম্বর 2019, এবং 2 দিন বাদে অমিত শাহ এই কথাটা বলেন, আই কোট অমিত শাহ, সাব নে जो बोला वही ठीक है। উনি নরেন্দ্র মোদীকে সাব বলে রেফার করে বলেন উन्होंने जो बोला वही ठीक है। দেখ, হোল প্রসেসের সমস্যা হচ্ছে যে বিহারে, যে প্রশ্নটা বোধহয় কেউ তুলেছেন, বিহারে কতজন শেষ পর্যন্ত ফরেনার পাওয়া গেছে? 13 জন। তাহলে প্রশ্ন আসছে যে রোহিঙ্গারা 2002-তে তো বেরোতেই শুরু করেনি, তাহলে আপনি 2002-এর ভোটার লিস্টটাকে বেসলাইন ধরলেন কেন? এই পুরোটার মধ্যে অনেক দিন আগে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন, আমি কিন্তু বলিনি, অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া। অঘ্রাণ মাসে সারের এফেক্ট না পদ্মের অন্য কোনো দিকে যায়। আমি কিন্তু অন্য কোনো শব্দ ব্যাখ্যা করছি না। আমি কেয়ার কাছে আসছি। কেয়া, গত কয়েকটা ভোটে দেখা গেছে পশ্চিমবঙ্গের হিন্দুদের একটা বড় অংশ বিজেপির দিকে ভোট দিয়েছে, কিন্তু সেটাই কিন্তু বাংলা জয়ের জন্য যথেষ্ট নয়। এই অনুপ্রবেশ ইস্যু কি বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে দিয়ে শুরু করলাম। তিনি 2005 সালে বলেছিলেন অনুপ্রবেশকারী রয়েছে, 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। আজকে হয়তো সম্ভবত সেই অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক, তাই তিনি মেলালেন। আমি দেখলাম বাম এবং তৃণমূল একই সুরে গাইছে, অর্থাৎ 2005 সালে যারা বিরোধী ছিল এবং যারা এখন সরকারে রয়েছে তারা সেই সময় যা বলেছিলেন, এবং বামেরা তো তা স্বাভাবিকভাবেই তারা বিরোধী ছিলেন, আছেন, থাকবেন, তো একই কথা বলছেন। আমি বরং অন্য কথা বলি। এই যে যখন এত কথা হচ্ছে, এত নাম হচ্ছে, আজকে আমাদের কাছে একটা তথ্য এসেছে যে ভাবতে পারছেন মৃত 2015 সালে মহসিন খান, তিনি মারা গেছেন, তার নাম পর্যন্ত তুলে দিয়েছে এক বাংলাদেশি নাদিম, এবং মহসিন খানের পরিবার ধন্যবাদ জানাই যে তারা এই নাদিমকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই রকম যারা রয়েছেন অসংখ্য মহসিন খানের পরিবার, ছিল বেড়াল হলো রুমাল, ছিল শ্বশুর হলো বাবা, ছিল কাকা হলো বাবা, এই রকম এই রাজ্যে যেভাবে জোর করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে তাদের নাগরিক বানানো হচ্ছে বা ভোটার বানানো হচ্ছে, এটাতে একটা জিনিস পরিষ্কার যে মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার ছাড়াও আর এক বিশেষ ধরনের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়, তারা হচ্ছেন অনুপ্রবেশকারী নাম ভাড়িয়ে ওই বেড়াল থেকে রুমাল হওয়া বা রুমাল থেকে বেড়াল হওয়া ভোটার। দেখুন, আমাদের একটা সাফ দাবি, এই রাজ্যে ভোটার তালিকায় কোনো বিদেশি
যারা রয়েছেন অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা থাকবেন না, ভারতীয়রা ভোট দেবেন, পশ্চিমবঙ্গবাসী ভোট দেবেন, তাতে যা ফলাফল হয় হবে। তাতে তাদের এত কান্না কেন? আমি তো এই কান্নার আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরাও তো সেটা বলছি। আপনি না তাহলে সোনালী বিবি সুইটি বিবিটা একটু বলুন, ওনার কাছে দিয়ে সোনালী বিবি সুইটি বিবির নামটা বলুন, পাঁচফোড়ন হয়ে কথা বলবেন, সোনালী বিবি সুইটি বিবিটা বলুন। উত্তর যদি আপনি দিয়ে দেন, আমি তো আপনার কাছে জানতে চাইছি, এত নাম লিখে এনেছেন সোনালী বিবি সুইটি বিবি, সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না, আমি তো বলছি অনেক নাটক করেছেন, বসুন, নাটক করবেন না, বসুন, নাটক করছেন, বসুন, অসভ্যতা করছেন, একজন মহিলাকে বলছেন নাটক। আপনার দলের এইটা মহামাটি মানুষের দল, একজন এআই ছবি, আবার বলছি নাটক করবেন না, আবার বলছি নাটক করবেন না, নাটক করবেন না, দেখেন আবার বলছি, আর তাহলে অন্য কাজে যা করবেন করবেন, আমাকে একদম ঘটানোর চেষ্টা করবেন। সোনালী বিবি সুইটি বিবির নামটা বলুন। শুনুন না, দাঁড়ান, নাটক উনি করেছিলেন 2021 সালে, ওই হুইলচেয়ারের নাটক আমরা দেখেছিলাম। তারপরে আর কেউ নাটক করে না, সেটা মানুষ দেখছে, কে করছে সেটা মানুষ দেখছে। নাটক কথাটা বলবেন না, টেক ইট ব্যাক। আবার বলছি, সোনালী বিবি সুইটি বিবির নামটা বলুন, নাটক কথাটা বলবেন না। এসআইআর এর প্রক্রিয়ায় কত নাম বাদ যাবে আমরা সত্যি জানি না। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য বলছে 20 লাখ ভোটারের নাম মানে তাদের পাওয়া যাচ্ছে না, হয় মারা গেছেন বা 26 লাখ মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, এরকম হতে পারে। পশ্চিমবঙ্গে এমন বহু আসন আছে যেখানে জয়ের মার্জিন খুব কম, সেই আসনগুলোতে কি এর প্রভাব পড়বে? বিশ্বদা, প্রথম কথা, নির্বাচন কমিশনের এই তথ্যে বিশ্বাস করার কোনো গ্রহণযোগ্য কারণ নেই। এই কারণেই যে নির্বাচন কমিশন বিহারে ভোট হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও বলতে পারে না কত ভোট পড়েছে, তারা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রসেস শেষ হওয়ার আগে বলে দিচ্ছে কত নাম বাদ যাচ্ছে। এখানেই তো ওই যে বলে না, রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আমরা এই কারণেই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারি না, কারণ তাদের পাস্ট এক্সপিরিয়েন্স এত ভয়ঙ্কর। বিহারে 48 ঘন্টা পরেও ভোট বলতে পারেনি, 7,42,00,000, পরে 3 লক্ষ বেড়ে গিয়েছে। আমি এবার আসি কাম টু নেক্সট পয়েন্ট। নিশ্চয়ই কেয়া বিজেপির বড় নেত্রী, এখানে অভ্র রয়েছে বিজেপির নেতা, সম্ভবত এদের দুজনের থেকে বিজেপির পদে একটু বড় নেতার নাম নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। আমি নিশীথের একটু আগের একটা টুইট, নিশীথ লিখছেন, বাংলাদেশি ইনফিল্ট্রেটার স্টোল বেঙ্গলিস রাইট ফর ইয়ার্স, উইথ SIR নাও অ্যাক্টিভ দে উইল ফাইনালি বি এক্সপোজড অ্যান্ড দ্যাটস ওয়াই মমতাজি ইজ প্যানিকিং, ওয়াই ডিফেন্ড ইনফিল্ট্রেশন ওভার বেঙ্গলস ওন পিপল। মানে অনুপ্রবেশকারীদের কেন মদত দেওয়া হচ্ছে বাংলার নিজের মানুষের বাইরে গিয়েও। ঠিক, আমি শুধু জানতে চাইছি যে এই নিশীথ প্রামাণিক যখন উনি 2021 সালে কেন্দ্রীয় মন্ত্রী হলেন, আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন রিপুন বোরা। রিপুন বোরা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন যে একজন বিদেশিকে কেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো। এবং তখন কেয়া দেবীর দলের পুরনো, কেয়া দেবী তো পরে দলে এসছেন, বা অভ্র অন্য দল থেকে বিজেপিতে এসছে, প্রথম দিনের বিজেপি নেতা তৎকালীন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন যে নিশীথ প্রামাণিক বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন ঠিকই, কিন্তু নিশীথ প্রামাণিককে তো আমরা আশ্রয় দেব। আমার বক্তব্য এখানেই, যদি বাংলাদেশি ঘুষপেটিয়ারা আমাদের ওই কারা ভাত খেয়ে নেয় হাবদান সামাল সামাল, আমাদের অন্ন যদি ধ্বংস করে, নিশীথ প্রামাণিক অন্ন ধ্বংস করলে সেটা পবিত্র ধ্বংস। আর আরেকজন, এই যে আরও একটা ইন্টারেস্টিং, এখানে আমাদের রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সিএকে কেন সমর্থন করলো না। আচ্ছা, একটা কথা বলুন, আসামে RTI এর তথ্য বলছে, আসামে যে 19 লক্ষ নামের কথা সমীরদা বললেন, 12.5 লাখ হিন্দু বাঙালি, সিএতে, আমি শেষ করিনি, আপনি উত্তর নেব, আমার প্রশ্ন না শুনেই কেন, আমার প্রশ্নটা শুনে নিন, রাম জন্মানোর আগে রামায়ণে না গিয়ে আপনি বললেন সিএ কেন। আসামে সিএতে কজন বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে জানেন? 3 জন। অফিশিয়াল রেকর্ড RTI এর উত্তরে আসাম সরকার জানাচ্ছে সিএ দেশের আইন, এটা সমর্থনের প্রশ্ন নয়, নাগরিকত্ব দেওয়ার কথা। আমি আবার মানতে বাধ্য রাজ্য সরকারে থাকার জন্য। শুনে নিন, তারপরে যে সমর্থনের প্রশ্ন কি, আপনি সমর্থন না করলে সিএ কে মানতে আপনারা বাধ্য, নয়তো আপনাদের সরকারের পদত্যাগ করা। কি মানতে বাধ্য সেটা তো দেশের পার্লামেন্ট দেখিয়ে দিচ্ছে। জাস্ট বিশ্বদা এক ওয়ান লাইনার, কেয়া একটু আগে মহসিন খানের নাম বলছিল, আমি কেয়ার মুখ থেকে শুনলে খুশি হতাম, কারণ কেয়াও বাংলার মেয়ে, সোনালিও বাংলার মেয়ে। সোনালি খাতুনকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট ঘাট ধাক্কা দিয়েছে, আজ অব্দি মহিলাটি প্রেগনেন্ট, তাকে ভারতবর্ষের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার বলছে ভারতীয় হাইকমিশনকে নিয়ে যাও।
ভারতের মেয়ে বলে তাকে নিতে চাইছে না, এত অসম্মান, এরপরে বাংলার মেয়েদের কাছে ভোট চাইতে যাবে? এখন মহিলা ইস্যু যখন এসছে এবং বন্ধু অরূপ যখন এই মন্তব্য করেছেন, নিঃসন্দেহে আমি একজন নারী, সোনালী তিনি গর্ভবতী, প্রেগনেন্ট, তার প্রতি আমার সহমর্মিতা রয়েছে। ঠিক তেমনই সেদিন যেরকম যারা চাকরি প্রার্থী, সেখানেও একজন গর্ভবতী মহিলা কাঁদছিলেন। তিনি বলছেন আমাকে আত্মহত্যা করতে হবে। আমার তার জন্য বুকটা কাঁদে। কিন্তু বিশ্বদা, আমার চোখে আমি যদি সিলেক্টিভ আউটরিচ দেখি তাহলে মুশকিল। হাঁসখালির যে নির্যাতিতা নাবালিকা, যাকে বলা হয়েছিল সে প্রেগনেন্ট কিনা, সে মদ্যপ কিনা, সে তার বয়ফ্রেন্ড ছিল কিনা, তার জন্য আমার হৃদয়টা কাঁদে। আমার হৃদয় কাঁদে পার্ক স্ট্রিটের সে নির্যাতিতা থেকে শুরু করে আরজিকর হয়ে কসবা ল কলেজে সে নির্যাতিতা, যাকে এখন তার বাবা মাকে এখন ধমকি দেওয়া হচ্ছে তৃণমূলের সৌজন্যে যে এই কেসটা ফেরত নিয়ে নাও। আলোরানী সরকারের নামটা মনে আছে? আচ্ছা, আলোরানী সরকার, আচ্ছা আলোরানী তো ভোটে হেরে গেছিলেন। কে আলোরানী ভোটে হেরেছিলেন তো? ভোটে হেরেছিলেন তো? ভোটে হেরেছিলেন তো? কার বিরুদ্ধে হেরেছিলেন? স্বপন মজুমদার। স্বপন কার স্বপ্নে আসছে? কার স্বপ্নে স্বপন? হ্যাঁ, সিএ একটা খুব গুরুত্বপূর্ণ আইন এবং সিএ সবার জন্যে, মানে যারা যারা এলিজিবল তাদের জন্য প্রযোজ্য। আমি একদম নীলাদ্রিবাবুর সঙ্গে সহমত। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের পর তুমি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করো, তুমি একটা সার্টিফিকেট পাও। 11টা ডকুমেন্টের ভেতর সিএ এর পর যে তুমি সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাও সেটা কিন্তু নয়। তুমি নিজে, আমার স্বরাষ্ট্র মন্ত্রক যেটাকে তোমার নাগরিকত্বের প্রমাণ বলছে, নির্বাচন কমিশন বলছে, সেটা 11টা ডকুমেন্টের মধ্যে ভ্যালিড ডকুমেন্ট। বিশ্বদা, সিএর যে বিরোধিতা করে আইন হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস, তার মূল কারণ কি? সিএর মাধ্যমে মতুয়া এবং অন্যান্য হিন্দুরা নাগরিকত্ব পায়, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানরা পায়। বিজেপির বক্তব্য এসআইআর হচ্ছে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাদ দেওয়ার জন্য। তৃণমূলের এত গায়ে লাগছে কেন? একটাই তো উত্তর, তার কারণ সব জায়গায় তো ঘুষপেটিয়া। বিহারেও দেখেছি একই স্লোগান, পশ্চিমবাংলায়। বিহারে কটা ঘুষপেটিয়া পেয়েছে? আমার তো প্রথম প্রশ্নই তাই ছিল। তাহলে একই বলার সময় আমি বলিনি, এটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, হিন্দু মুসলমান তৈরি এবং ন্যারেটিভ তৈরি। সব জায়গায় নাকি বাংলাদেশি ঢুকে বসে আছে, ঘুষপেটিয়া ঢুকে বসে আছে। তাহলে পাহেলগাঁও কারা ছিল, যেখানে 26 জন নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে গেছে? লজ্জা করে না? দাঁড়ান, লজ্জা করে না? প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির 15 কিলোমিটারের মধ্যে বোম ফুটছে। কি কেন 9 জন মানুষ খুন হলেন? এই যে দিল্লির লালকেল্লার বিস্ফোরণ, বিশ্ববাবু একটা খবর আপনাকে দিই গতকালকে। আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভারতবর্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসার কথা ছিল, বলেছে দিল্লি নিরাপদ নয়, মিটিং ক্যান্সেল করে দিয়েছে। গতকালকে তেল আভিভ থেকে নির্দেশ এসছে দিল্লির কাছে, আমরা যাব না। এই তো অবস্থান করে দিয়েছেন। ভাষণ মারছেন এখানে। আমি অভ্রর কাছে আসছি, প্লিজ অভ্রর কাছে আসবো। অভ্র, সমীর চক্রবর্তীর দাবি ন্যারেটিভ তৈরির চেষ্টা। ন্যারেটিভ মানে কি? অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ, বহিরাগত, এইগুলো ধরে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা। বিশ্বদা, আমি প্রথমবার কম বলেছিলাম, ভুল বলেছিলাম। আমি বলেছিলাম যে তৃণমূলীদের কাজলের ফোঁটা দেওয়া উচিত কপালে, তার সঙ্গে একটা চন্দনের ফোঁটাও দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তারা এত সুন্দর বাণী দিচ্ছে, এক একটা কি বলবো। আমি বুয়াদার কথার উত্তর দেবো আর একটু পার্টলি অরূপদার কথার উত্তর দেবো। অরূপদা যেই ভদ্রলোকের নাম বললেন, নিশীথ প্রামাণিক, তিনি যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তিনি ভারতীয় ছিলেন। যেই বিজেপিতে চলেন উনি বাংলাদেশি হয়ে গেলেন। বলবেন মাইকটা পরে তুলবেন, এতক্ষণ তো বলেছেন, তো ঠিক আছে, ভালো কথা। আর এত তথ্য থাকে তৃণমূলের কাছে, মানে আমি কি বলবো, মানে এর পরের দিন থেকে আমি ডায়েরি ফাইরি নিয়ে আসবো, যত তথ্য বলবো ঠিক আছে, শোয়ের পরে আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। এত সব জানে, কিন্তু এত তথ্য, এত নথি নিয়ে এরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়ার সাহস করে উঠতে পারে না। আমি বুঝতে পারি না, এরা এত বোনাফাইড ডেটা নিয়ে ঘুরছে, পকেটে করে, ফোনে করে, ট্যাবে করে, ল্যাপটপে করে, কিন্তু কোর্টে যেতে পারছে না কেন? তার মানে কি এগুলো জালি ডেটা? কিন্তু যেই ডেটাটা জালি নয় ধরে নিতে হবে, যেই ডেটাটা খুব ভালো থাকে তৃণমূলের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের ভোটার লিস্ট। মানে এখানকার ভোটার লিস্ট থাকলো কি থাকলো না সেটা অন্য কথা, বাংলাদেশের ভোটার লিস্টের খবর কিন্তু তৃণমূল খুব ভালো রাখে। সেজন্য তৃণমূলকে তো আমাদের আদর যত্ন করতেই হবে। আর আরেকটা জিনিস কথা উঠলো যে কারা ভোট দেবে, এটা কি যুক্তিসঙ্গত একটা কথা হতে পারে যে যারা আমাদের দেশের নাগরিক নয় তারা আমাদের দেশে ভোট দেবে? এটা কি হতে পারে? আমি যদি আজকে আমি একটু শেষ করি, 10 সেকেন্ড নিচ্ছি। আমি বলছি, আমি যদি আজকে বাংলাদেশে যাই, আমি যদি আজকে মায়ানমারে যাই, আমাকে কি ওরা ভোট দিতে দেবে? আমার ঘেঁটি ধরে বার করে দেবে। তাহলে সেম অ্যাপ্রোচ অ্যাপ্লাইজ টু ইন্ডিয়া অলসো। 36 লাখ ভোটার আনট্রেসেবল বা ফেক ভোটার আছে, তার মধ্যে যে অনুপ্রবেশকারী নেই এটা আপনি হরফ করে বলতে পারবেন? আর দ্বিতীয়ত, বিহারের ট্যাক্স কালেকশন কম,
বিহারের জিডিপি কম, বিহারে পার ক্যাপিটা ইনকাম কম, তাও বিহার ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু নিযুক্ত করতে পারে, আর সেখানে আমাদের রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর নিতে দিল না বিএলওদের, তারপর বড় বড় ডায়লগ মারছে। আমি অভ্র নিজের প্রশ্নের উত্তর নিজেই আমি জাস্ট ওয়ান লাইনে দিয়ে দিই, নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিচ্ছে। বাইরের নাগরিক ভোট দিতে পারে না কিন্তু এমএলএ হতে পারে, এক। দ্বিতীয় কথা, অন্য রাষ্ট্রের লাভলি খাতুন, আমি ভাই বলেনি না, আলোরানী সরকার তোমার বলার সময় একটা কথা আলোরানী সরকার তো কোর্টে প্রমাণিত বলি, এবার আলোরানী কোর্টে যাচ্ছেন আমি বলছি আলোরানী কি করে হাঁটু কাঁপছে কেন? আচ্ছা, আলোরানী কোর্টে যদি হাঁটু কাঁপছে, আলোরানী কি করে আধারে গেল? চ্যালেঞ্জ করছি, স্বপন মজুমদারের কাছে হেরে তো আধারে গেল, মিথ্যে কথা বলা থেকে কোর্টে যায় না, বনগা দক্ষিণে হেরেই তো আধারে গেল। আরে আমি বলছি অরূপদা, এত তথ্য আমি সম্মান জানিয়ে বলছি, আমি সম্মান জানিয়ে বলছি। আচ্ছা বলো, উঠেছে বলে আপনার উত্তর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি দুটোই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এই নকল নবিশ চলবে না। আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি, আমি ছাড়ার পাত্র নই। আমি বলছি পরিষ্কার, যদি এত বোনাফাইড তথ্য থাকে তাহলে কেন কোর্টে যাচ্ছে না? তাহলে কেন কোর্টে যাচ্ছে না? ভয় পাচ্ছে কেন? ভয় গণতন্ত্র, ওরা ওখানেও বলতে দেবে না, এখানেও বলতে দেবে না, ওরা ওখানেও বলতে দেবে না, এখানেও বলতে দেবে না, এটাই গণতন্ত্র। আরে অরুণদা তো ভয় পাচ্ছেন কেন? বুপটা ফেলে দাও, ভয় পাচ্ছেন কেন? কৌস্তবের বুপটা আছেই। আমি বলবো তৃণমূল বিজেপি, আচ্ছা ছোট করে সুমনের কাছে চলে আসি। আমি প্রশ্ন দিতে পারিনি, এক লাইনার, ওয়ান লাইনার, আবার ওয়ান লাইনার, কতগুলো ওয়ান লাইনার? ও বললো যে নির্বাচনী প্রসেসে অংশগ্রহণ করা অন্যায়। দেশের প্রধানমন্ত্রী গিয়ে বলছে আপকি বার ট্রাম্প সরকার, বাইরের ভোটে গিয়ে অংশগ্রহণ করে স্লোগান দিচ্ছে, তারা বড় বড় জ্ঞানের বাণী শোনাবে। না আছে হাত, না আছে পা, মানে মাথা মুন্ডু নেই। কৌস্তবের কাছে আসছি। কৌস্তব, এই যে লড়াই, এই যে একটা বাইনারি, যে কথা তুমি মঞ্চে বলেছিলে, ভাষণে বলেছিলে, এটা বাইনারি হচ্ছে, এবং এই লড়াইয়ে ঠিক তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো? প্রথম তো কেয়া দেবী বললেন যে, ঠিকই তো বললেন যে বিএলওরা শুধু মারা যাচ্ছে না, চাকরি প্রার্থীরা মারা যাচ্ছে, সারদার এজেন্টরা মারা গেছে, কারেক্ট তো। কিন্তু এই সারদার এজেন্টগুলো বা পরিবারগুলো কি দেখছে? খাটের তলায় টাকা নিয়ে তাদের জামিন হয়ে যাচ্ছে। অন্য সব ছেড়ে দিন, বিজেপির নেতা, আমি নাম বলতে চাইছি না, বিজেপির নেতা বেলেঘাটায় মারা গেল, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। 2021 সালে অমিত শাহ নির্বাচনের আগে এসে দলিতদের বাড়িতে খেতেন, আর নির্বাচনের পর হেরে যাওয়ার পর বিজেপি কর্মীরা আক্রান্ত হলো, বিজেপি কর্মীরা খুন হলো, অমিত শাহ এসে কলকাতায় এসে সৌরভের বাড়িতে খেয়ে পালিয়ে চলে গেলেন। আমি বলছি যে এই দেখুন কে কেস লড়ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, তৃণমূল চুরি করেছে ঠিক, তৃণমূল ফলস কার্ড করেছে ঠিক, কিন্তু একজনকে হাইকোর্ট তো বলেনি চুরি হয়েছে ভাই, বিজেপি সুরসুর মেলাচ্ছ কেন? বিজেপি সুরসুর মেলাচ্ছ কেন? এই তৃণমূল বিজেপি একই রকম, বিজেপি সুরসুর মেলাচ্ছ কেন? একজন চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিজেপি, একজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। আবাস যোজনা, রোজ কেন্দ্রীয় এজেন্সি আসছে বড় বড় স্করপিও করে, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেই। সুমন, এই এসআইআর ইস্যু কোন রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দেবে? শেষ পর্যন্ত সবই তো ভোটের লড়াই। আমি তো অগ্রাণের শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাত, আমি শব্দগুলোকে এক্সপ্লেনেশন করিনি, কিন্তু পদ্মগুলি গিয়াছে মরিয়া বলেছি একবার। যেটা আমাদের দেখুন, মানে উত্তেজনা ইত্যাদির মাঝে টেকনিক্যাল জিনিস তো মাথায় রাখতে হবে। সিএতে পশ্চিমবঙ্গ থেকে কতজন নাগরিকত্ব পেয়েছে? 8 জন। এবার নীলাদ্রিবাবু যেটা বলছেন, আমি অন্য কারো বক্তব্য, নীলাদ্রিবাবু যখন বলছেন, নীলাদ্রিবাবু যখন বলছেন যে সিএর বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করলে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, তাহলে তো প্রথম হেমন্ত বিশ্ব শর্মাকে ইস্তফা দিতে হবে। ওনার সিএ নিয়ে কি স্ট্যান্ড ছিল? তাহলে তো জুবিন, যাকে এখন গোটা দেশ আইকন করছে, তিনি সিএর বিরোধিতা করেছিলেন। তাহলে আরে আমি কৃষি আইনে তো পরে ঢুকছি, অতটা সবাই জানে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কৃষি আইন থাকে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। বাট আমি যেটা স্ট্রেট, যদি তুমি সিএকে, আমি তো চাই, আমি জোর গলায় বলছি যে প্রত্যেক বাঙালি হিন্দু যে ঢুকবে তাকে নাগরিকত্ব দিতে হবে। তো সেটা আসামেও দেওয়া হোক, হেমন্ত বিশ্ব শর্মা মেনে নিক, মেঘালয়ের কর্ণাট সাংমা মেনে নিক, মিজোরামের মেনে নিক, যেখানে এনডিএ সরকার আছে সেখানে গিয়ে আপনি বাঙালিদেরকে নাগরিকত্ব সিএ দিতে পারবেন তো? আপনি ওইখানে বসে একটা জিনিস বলবেন, দেখুন নরেন্দ্র মোদীও বলে, নরেন্দ্র মোদী যখন মিজোরামে যান তখন বলেন যে ভ্যাটিকান আমার কত প্রিয়, আর যখন উত্তরপ্রদেশে যান তখন বলেন রাম মন্দির কত প্রিয়। ইউ মাস্ট বি, আপনি শুনুন, আপনি ইউ মাস্ট বি, যখন ইউ আর টকিং অ্যাবাউট কনস্টিটিউশন, ইউ মাস্ট নো ইট ইজ এলিজিবল ফর এভরি স্টেট, ইট ইজ নট এলিজিবল ফর অনলি দ্য ডিবেট ইন দ্য স্টুডিও। হ্যাঁ,
ছোট করে। সিএর বিরোধিতা, আইনের বিরোধিতা যে কেউ করতে পারে, কিন্তু আইন মানতে প্রতিটা সরকার বাধ্য। দুটোর মধ্যে তফাৎ আছে। ব্যক্তি হিসেবে বিরোধিতা করা, রাজনৈতিক দল হিসেবে বিরোধিতা করা এবং মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মন্ত্রী হিসেবে আইন মানা। কোনো মুখ্যমন্ত্রী যদি বলেন দেশের আইন আমি মানব না, তাহলে প্রথমে তার পদত্যাগ করা উচিত। পদত্যাগ করেছেন মেঘালয় চিফ মিনিস্টার। কেয়া যে প্রসঙ্গটা আজকে ভাষণে বলছিল, সব থেকে ইম্পর্টেন্ট প্রসঙ্গ যে মতুয়া, এই মতুয়াদের একটা সংখ্যা বিরাট এবং তাদের মধ্যে একটা কিন্তু আতঙ্ক ছড়িয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে গত এই বুধবার শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছিলেন এবং তারা আরও অনেকেই ছিলেন, তারা মতুয়াদের নিয়ে বার্তা দিতে বলেছেন। এই মতুয়াদের যে মধ্যে যে আতঙ্কটা ছড়াচ্ছে, বিজেপির ওই এলাকার সিটগুলো বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, একটা হিউজ মতুয়া ভোট বিজেপি পেয়েছিল এবং সিটগুলো বিজেপি পেয়েছিল। কোথাও কি এটা মানে আতঙ্ক বা অনিশ্চয়তা তৈরি হচ্ছে মতুয়াদের মধ্যে? আপনার প্রশ্নের মধ্যেই ধন্যবাদ জানাই যে অন্তত একটা কথা ব্যবহার করেছেন যে আতঙ্ক ছড়িয়েছে। যদি আতঙ্ক ছড়িয়ে থাকে, সেই ছড়ানোর দায়িত্বটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সুমনদা বললেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আমি জানি না কারো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে আসে, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা আলাদা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে এরকম মিথ্যে কথা এবং ভয় ছড়ানো হয়। এই যদি আত্মহত্যাও হয়ে থাকে বিএলওদের, তারও দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং আতঙ্ক যদি মতুয়াদের মধ্যে ছড়িয়ে থাকে, তারও দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার চলে আসি, আপনি বলছেন আতঙ্ক বা কিভাবে কাউন্টার করব। নিউজ 18 বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক রয়েছেন, মতুয়া ভাই বোন, দিদি দাদা বোনেরা রয়েছেন, প্রত্যেককে বলছি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাঁদে পড়বেন না। আপনারা আমাদের দেশে শরণার্থী, তৃণমূল যতই চাক বা না চাক, আপনারা আমার রাজ্যে আমার সঙ্গে সহনাগরিক হয়ে থাকবেন এবং আপনাদের যে প্রতিবন্ধতা রয়েছে, যে একটা ভাই যে বাম জমানায় তাদেরকে ওই খুঁড়োর কলের মতন দেখানো হয়েছিল যে তোমাদের নাগরিকত্ব দেওয়া হয়নি, সেইটা মাননীয় কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করে দেখিয়েছে। কেয়া দেবী অভিযোগ করলেন তৃণমূল নাকি আতঙ্ক ছড়িয়েছে। আমি তৃণমূল কেন, তৃণমূল এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, কোন দলের কোন নেতা একবারের জন্য কি বলেছে যে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে? এই যে স্পেসিফিক সংখ্যাটা কারা শুরু করেছে? 2005 এ মমতা ব্যানার্জি শুরু করেছে। মানে ভিডিওটা দেখেননি আপনি, তখন ছিলেন না পাশে। 2005 এ মমতা ব্যানার্জি শুরু করেছে। মাঝখানে বলবেন না প্লিজ। দ্বিতীয় কথা, আজকে যে সুইসাইড নোটের দুটো উদাহরণ আমি সামনে রাখলাম, নচিকেতার একটা খুব বিখ্যাত গান ছিল, শুধু বিষ দাও অমৃত চাই না। সেই গানটার দুটো শব্দ ছিল, আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। এই সুইসাইড নোটগুলো না হাতে ধরে দেখিয়ে যাচ্ছে আমাদের মৃতদেহের উপর যে নোটিশ বোর্ড রয়েছে তার জন্য দায়ী জ্ঞানেশ কুমার অভিষেক, তার জন্য দায়ী নির্বাচন কমিশন, তার জন্য দায়ী বিজেপি, যারা বাধ্য করেছে এই মানুষগুলোকে আত্মহত্যা করতে। এই ক্রিমিনালরা একটা রাজ্যের ভোটে জেতার জন্য কত মানুষের রক্ত চায় না, কত মানুষের রক্ত চায় না। আবগাদা, এই যে অত্যন্ত মার্জিন কম হওয়া সিটগুলো, সেগুলো তো ফ্যাক্টর হতে পারে। আমি তার আগে মতুয়া সংঘ নিয়ে একটা কথা বলার আছে। আপনি বনগাঁ নিয়ে কথা বলছিলেন, মতুয়াদের নিয়ে কথা বলছিলেন। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির নেতা, উনি মতুয়া সংঘ থেকে 100 টাকা করে লোকের থেকে নিয়ে 800 টাকা করে নিয়ে ফর্ম দিচ্ছেন, শুনুন, এবং মহারাষ্ট্রে ডবল ইঞ্জিনের সরকার তাদের ধরে ওই ফর্ম ছিঁড়ে ফেলে দিয়ে জেলের মধ্যে ঢোকাচ্ছেন। বুঝুন কেন মতুয়ারা আতঙ্কিত হবে না, আর তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। উনি বলে যাচ্ছেন এখানে শান্তনু ঠাকুর কি তৃণমূল কংগ্রেস করেন? কেন্দ্রের জাহাজ মন্ত্রী, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার, তার দেওয়া সার্টিফিকেট 800 টাকার ওপরে সার্টিফিকেট ইস্যু হচ্ছে। ঠিক, আমি সুমনের কাছে আসছি। সুমন, ছোট্ট করে যেটা নীলাদ্রিদা একটা প্রশ্ন তুলেছিল, আমি নীলাদ্রির কাছে আসবো তারপরে, যে বিহার ভোটে একটা এসআইআরের বড় প্রভাব পড়েছে। আমি ছোট করে যদি বলি যে এবারের বিহারের ভোটার তালিকা থেকে 69 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যোগ হয়েছে 23 লক্ষ নতুন ভোটারের নাম। লোকসভা ভোটের ফল সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে দেখছি যে লোকসভার তুলনায় বিধানসভায় এনডিএর ভোট কমেছে 1.5%, আর মহাজোটের ভোট কমেছে 2%। ফলে গোদা বাংলায় বলতে গেলে এসআইআরের প্রভাব যে বিরাট পড়েছে রাজনীতিতে, ভোটে কিন্তু অতটা পড়েনি। তাহলে কি এসআইআর নয়, বিহারের ক্ষেত্রে
ভোটের ফ্যাক্টর মহিলা ভোট আর মহিলাদের হাতে নগদ তুলে দেওয়া। নীলাদ্রি বাবুর জায়গায় ওটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতো, তাহলে আমি ভাবতাম যে ওদের যে তালিকা, যে 74টা সিটে যত ভোটারের নাম বাদ গেছে, মার্জিন তার চাইতে কম। কিন্তু তোর যেটা প্রশ্ন একদম বেসিক অ্যারিথমেটিক অ্যাবাউট বিহার, বিহারে কি চেঞ্জ হয়েছে? বিহারে গত 2020 বিধানসভায় দুপক্ষই 39 পেয়েছিল। লোকসভায় আস্তে আস্তে এলজেপি চিরাগ পাসওয়ানের দল ফেরত এসে গেছে, 39+6% হয়ে গেছে, 45% হয়ে গেছে। দলিত ভোটটা ফেরত এসেছে। হ্যাঁ, পুরো 45%-এ নীতিশ এমনিতেই 170টা সিটে লিড নিয়েছিল। তারপরে মহিলা ভোটারের 10%, মানে 10,000 টাকা, ওইটা যে কীরকম বুমেরাঙে মানে কীরকমভাবে কাজ করেছে। দেখো, আমাদের তো একটা সমস্যা আছে, আমরা বিভিন্ন আদর্শের ঘেরাটোপে থাকি, সত্যি কথাটা বলি না। বামেরা কিছুতেই বলবে না সিপিআইএমের দুর্গ যে সিটে কোনোদিন দীপঙ্কর ভট্টাচার্যরা হারেনি, সেখানে মহিলা ভোট গিয়ে একদম এনডিএর খাতায় উপচে পড়েছে। তাহলে বুঝতে হবে যে ভাতের লড়াই বলে যে এতদিন ধরে যারা বামপন্থীরা যেটা চিৎকার করেছিল, সেটাকে মহিলা ভোট দিয়ে সেটা সাইড করে দিতে পেরেছে এনডিএ। আমি ইস্যুতে থাকবো। আমি বলবো উত্তরপ্রদেশের যে ঘটনা, যে বিএলও মারা গেছে, আত্মঘাতী হয়েছে উত্তরপ্রদেশে, তার বাবা বলেছে এসডিএম চাপ দিচ্ছিল ওবিসিদের নাম কাটো, কোথাও ওবিসিদের নাম কাটো, কোথাও সংখ্যালঘুদের নাম কাটো, কোথাও দলিতদের নাম কাটো। এই প্রক্রিয়া চলছে এবং বিজেপির নেতৃত্বে এটা চলছে, মানুষকে হ্যারাস করা হচ্ছে। নীলাদিদা, বিহারের সঙ্গে বাংলার একটা বড় ফারাক বা পার্থক্য হলো, বিহারের বুথ স্তরে বিজেপি বা জেডিইউ এর যে সংগঠন রয়েছে, বাংলায় বিজেপির সেই সংগঠন নেই, এবং অমিত শাহ কিন্তু এই নিয়ে বারবার সতর্ক করেছেন। তো এই এসআইআরে বুথ স্তরের সংগঠন তো একটা বড় দরকার। আপনাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল যে এক্সিট পোল দিয়েছিল, তাতে বিজেপিকে 120 থেকে এনডিএকে 120 থেকে 150 দেওয়া হয়েছিল। এনডিএ ফাইনালি পেল 200-র বেশি। নীতিশ সুশাসন অনেক দিন ধরে চালাচ্ছে। এবার হঠাৎ কি হলো যে ভোটের হার এভাবে বিজেপির বেড়ে গেল এবং মহিলা ভোট এত বেশি পড়লো? আসলে উত্তরটা সেখানেই লুকিয়ে আছে। এসআইআর এর ফলে নাম কাটার জন্য এনডিএ জেতেনি, এসআইআর এর সমর্থনে মানুষ ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা। সেটাই ইলেকশন কমিশন নাম কাটে না কেন? তৃণমূল ভোটার নাম রাখতে পারে কেন? কি করে বলুন? মহিলা ভোটকে কোনো ক্রেডিট দিচ্ছেন না কেন? মহিলা ভোটকে কোনো, মহিলারা 10,000 করে পেয়েছে বলে ভোট দিয়েছে, এটা যারা বলছে তারা বিহারের মহিলাদের অপমান করছে। মহিলাদের ভোট দিয়ে কেনা যায় না। এই যে এসআইআর এর সমর্থনে ভোট হচ্ছিল, এটা শুনে আমার সেই পুরনো সুভাষ চক্রবর্তীর যোগ পড়ে গেল, মনে পড়ে গেল। স্টেজে বলা হচ্ছে মার্ক্সবাদ মার্ক্সবাদ, আসলে কিন্তু কর্মী সমর্থকরা শুনছিল মাছ ভাত মাছ ভাত মাছ ভাত। আসলে সমস্যাটা হচ্ছে নেভিল গার্ডার্স বলতেন মিথ্যে ডাহা মিথ্যে, তারপর স্ট্যাটিস্টিক্স। এই যে 1.5% আর 2% আমরা কেউ বুঝছি না। কাটিহার যেটা হচ্ছে গিয়ে কংগ্রেসের সংসদীয় এরিয়া, সেখানে তোমরা এসআইআর নিয়ে বোঝাতে পারোনি, তোমরা কিন্তু মানুষকে কিচ্ছু বোঝাতে পারোনি। এটা আমাদের ব্যর্থতা। আমি ওইখানে তো বললাম, কালকে পার্থ চ্যাটার্জি জিতলে এইটাও প্রমাণিত হবে যে এসএসসিতে চুরি হয়নি। এইটা কোনো যুক্তি হতে পারে না। ঠিক এসআইআর নিয়ে যখন সবাই অঙ্ক কষছে, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, সবাই সমস্ত রাজনৈতিক দল অঙ্ক কষছে, তখন এক বাঙালি গণিতজ্ঞের কথা বলে শেষ করছি। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন, সেখানে গণিতে অর্থাৎ ম্যাথমেটিক্সে গোল্ড মেডেল পান তিনি। দেশে ফিরে সিভিল সার্ভিস পাশ করেন, আমলা হন। তার নাম সুকুমার সেন, দেশের প্রথম নির্বাচন কমিশনার। সেই সুকুমার সেনকে নেহরুকে সুকুমার সেন বলেছিলেন যে ভারতবর্ষের মতো দেশে তাড়াহুড়ো করে ভোট করা যাবে না, ভারতের মতো দেশে ভোট করতে গেলে যথেষ্ট সময় এবং ধৈর্য দুয়েরই প্রয়োজন রয়েছে। অনেকে বলেন ভারতে গণতন্ত্রের বা নির্বাচন কমিশনের ভিত গড়েছিলেন সুকুমার সেন, আর তার শির দ্বারা শক্ত করেছিলেন টিএন শেষন। 2026-এর নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলির কাছে নয়, নির্বাচন কমিশনের কাছে কিন্তু অনেক বড় অগ্নি পরীক্ষা।